তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করা এই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই, আপনার হয়ে জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য ও বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর চাপ তৈরি করার জন্য কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দোহায় আটনা সামিটে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের এক গোল টেবিল বৈঠকে তিনি এই আহ্বান জানান। ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গা প্রত্যাবর্ষণ দীর্ঘায়িত হলে পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। রোহিঙ্গা সংকট, তার সাথে মিয়ানমারের পরিস্থিতি এবং মিয়ানমারকে কেন্দ্র করে আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা পরাশক্তির নানান তৎপরতা, সব কিছু মিলিয়ে আমরা আলোচনাটা শুরু করতে চাই। আমাদের আজকে আলোচনার বিষয় রোহিঙ্গা সংকটে নতুন মাত্রা। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জনাব আলাউদ্দিন মোহাম্মদ। জনাব আলাউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং ইউথ লিডার ও রাজনীতি বিশ্লেষক ডাক্তার রাকিব আল হাসান। রাকিব, আপনাকে স্বাগত। গ্লোবাল টেলিভিশনের পাশাপাশি এই অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও। আলোচনা শুরু করার আগে দোহায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য নিয়ে একটি প্রতিবেদন দেখে নেব। 2 দিনের কাতার আর্থনা সম্মেলনের শেষ দিন বুধবার বাংলাদেশের জন্য ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। রোহিঙ্গা সংকট সমাধান নিয়ে আয়োজন করা হয় উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠক। এতে অংশ নেন আর্থনা সামিটের মূল উদ্যোক্তা কাতার ফাউন্ডেশনের সিইও আমিরের বোন শায়খা হিন্দ বিনতে হামাদ আল থানি, ছিলেন দেশ বিদেশের বিভিন্ন অংশীজনের প্রতিনিধিরা। ডক্টর ইউনূস তুলে ধরেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানে দয়া দেখিয়ে মানবতার খাতিরে যেসব বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়, তারা এখন বাংলাদেশকে নানামুখী চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। একই সঙ্গে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টিও সরে গেছে রোহিঙ্গা সংকট থেকে। তিনি মনে করিয়ে দেন, কাতারের আমির রোহিঙ্গা সংকটের শুরু থেকেই সমাধানের পক্ষে কাজ করছেন। জীবনমান উন্নয়নে অর্থসহ বিভিন্ন ধরনের সহায়তা করেছে কাতার ফাউন্ডেশন। পাশাপাশি তুলে ধরেন, সম্প্রতি থাইল্যান্ড ও চীনে হওয়া রোহিঙ্গা প্রত্যাবাসনের অগ্রগতির খবর জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এটা একটা খুবই, আমি বলবো যে সফল একটা প্রোগ্রাম ছিল এবং আমরা আশা করছি পুরো স্লোলি বা স্টিলিলি আমরা বলবো যে এই ক্রাইসিসটা নিয়ে আবার কথাবার্তা, ইন্টারন্যাশনালি কথাবার্তা হচ্ছে এবং এটার একটা বড় আমরা সাফল্য পেয়েছি বিমস্টেক মিটিংয়ে। এ সময় আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যাবাসন না হলে সংকট আরও বাড়বে, হুমকির মুখে পড়বে পুরো অঞ্চল। তাই কাতারের প্রতি তাঁর আহ্বান, মিয়ানমারের প্রতি চাপ প্রয়োগের নীতি গ্রহণ করুক মধ্যপ্রাচ্যের এই প্রভাবশালী দেশ। এলপিজি যারা দিচ্ছেন পুরো বিশ্বে অনেকে ফান্ডিংটা করছেন, তার মধ্যে কাতার ফাউন্ডেশন একটা মেজর ফান্ড, কাতার চ্যারিটি, কাতার ফাউন্ডেশন এখানে মেজর, ওরা হেলথে কিছু অনেক ইনভেস্ট করছেন। কাতার আমাদেরকে প্রচুর এখানে সাহায্য করছেন এবং আমরা মনে করছি যে এই সাহায্যটা সামনে কন্টিনিউ করবে এবং আরও বাড়বে। নোবেলজয়ী সরকার প্রধান বলেন, বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলার মধ্য দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন যে আলোর মুখ দেখেছে তা এগিয়ে নিতে জাতিসংঘের একটি বিশেষ সম্মেলন আয়োজন করা হবে, যাতে 170টি দেশ অংশ নেবে বলে জানা যায়। 170টার মতো দেশ এখানে। আব্দুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। ডাক্তার রাকিব আল হাসান, আপনাকে দিয়ে শুরু করি। কাতার কি ভূমিকা রাখতে পারে রোহিঙ্গা সংকট সমাধানে? আমরা বহুদিন ধরে শুনে আসছি চায়না সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে, কারণ মিয়ানমারের পরে চায়নার প্রভাব অনেক বেশি। ভারতের ভূমিকার কথাও শুনি, রাশিয়ার ভূমিকার কথাও শুনি। আমেরিকা এবং ইউরোপ নানা রকমের তৎপরতা চালাচ্ছে। আন্তর্জাতিক বিশ্বে রোহিঙ্গা সংকট একসময় খুব গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে সারা বিশ্বে এই বার্তা দেওয়া হয়েছে, সহযোগিতা চাওয়া হয়েছে। আর্থিক সহযোগিতা আমরা পেয়েছি, যদিও সেগুলো কমে গেছে, কিন্তু রোহিঙ্গা সংকটের কোনো সমাধান হয়নি। এই পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায় নাই। এই সরকার আবার নতুন করে বিষয়টাকে সামনে নিয়ে এসেছে। আপনি জানেন, সাম্প্রতিককালে গত মার্চে জাতিসংঘ মহাসচিব এসেও রোহিঙ্গাদের শিবির পরিদর্শন করেছেন এবং তিনি অনেক কথা বলেছেন। তার মধ্যে একটি ছিল যে আরাকান আর্মি, যে যারা আরাকান সহ আরও অনেক জায়গা দখল করে আছে, তাদের সাথে আলাপ আলোচনা করা। বিপরীতে অনেক কূটনীতিবিদরা বলেছেন যে তারা তো রাষ্ট্রীয় কর্তৃপক্ষ না, ফলে আরাকান আর্মির সাথে যদি আমরা কোনো বোঝাপড়া করতে যাই, সেক্ষেত্রে মিয়ানমারে জান্তা সরকার বিগড়ে যাবে, বা ভূ রাজনৈতিক যেই বাস্তবতার মধ্যে মিয়ানমার আছে, যে শক্তিগুলোর কথা বললাম, তাদের সহযোগিতা কতটা কিভাবে পাওয়া যাবে।
শুরুটা করতে চাই যে কাতার আমাদেরকে সহযোগিতা দিয়েছে, কিন্তু কাতার কিভাবে মিয়ানমারের উপরে চাপ তৈরি করতে পারে, যে আহ্বানটি প্রধান উপদেষ্টা জানিয়েছেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার সহ-আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে আমি শুভেচ্ছা জানাই। দেখুন, আমি আপনার প্রসঙ্গে আসছি, তার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই। দেখুন, রোহিঙ্গা সংকট সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় একটি শরণার্থী শিবির আমাদের এখানে যেটি রয়েছে, এবং আনঅফিসিয়াল হিসেবে প্রায় 13 লক্ষর বেশি রোহিঙ্গা এখানে রয়েছে, এবং সারা ওয়ার্ল্ডের অন্যতম একটি গ্লোবাল ক্রাইসিস এই শরণার্থী শিবিরটি। এবং আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড থেকে টানি, 2017 সালে যখন রোহিঙ্গারা আমাদের দেশে আসা শুরু করেছিল, তখন সারা ওয়ার্ল্ডে যেরকম দৃষ্টি ছিল, তো দিনে দিনে আসলে এই ঘটনাটির আবেদন কমেছে, আবেদন ফুরিয়েছে, এটা সত্য। কিন্তু সম্প্রতি আবার যখন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস যখন আমাদের পবিত্র রমজান মাসে তিনি বাংলাদেশ সফর করেছেন, তখন এই মাত্রাটি আরও নতুন মাত্রা পায় যাত্রাটি। দেখুন, আমরা জানি যে রোহিঙ্গাদের জন্য যে এখন ইউএসএইডির ফান্ড বন্ধ হওয়া সহ আমেরিকার অনেক ধরনের আর্থিক অনুদান বন্ধ হওয়ার কারণে রোহিঙ্গাদেরও একটা বড় সংকটের কারণে রয়েছে, এবং আমাদের মতো বাংলাদেশের মতো একটি কান্ট্রিতে এতগুলো মানুষকে তো আসলে এমনিতেই ওর এই রোহিঙ্গা সংকট কিংবা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে আমাদের অনেক ভূপ্রাকৃতিক অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা আমাদের সিকিউরিটি থ্রেটের জন্য অনেক সমস্যা হচ্ছে। আপনি জানেন, কিছুদিন আগে আরসার যে নেতাকে আমাদের নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছিল, তো সে জায়গা থেকে আমাদের মতো দেশের 13 লক্ষ রোহিঙ্গাকে আসলে এটা আমাদের জন্য এফোর্টেবল না। এবং আপনি জানেন, যখন এই রোহিঙ্গা সংকটের আরও বেশি ঘনীভূত হচ্ছে এবং যখন ইউএসএইডের যে ফান্ডগুলো বা বৈশ্বিক যে অনুদানগুলো বন্ধ হয়ে যাচ্ছিল, তখন আমরা জানি যে তারা প্রতি মাসে $12.5 করে পায় মাথা পিছু। সেটাও কিন্তু খুবই যৎসামান্য। আপনি যদি দেখেন, আমি একজন মেডিকেল সায়েন্সের মানুষ হিসেবে আমি জানি যে $12.5 দিয়েও আপনি কিন্তু মান্থলি এটাকে কভার করা যায় না। তো সে জায়গা থেকে এপ্রিল মাস থেকে সেটি $6 নেমে এসেছে। এখন ডক্টর ইউনূস দেখলেন যে আসলে এই যে আমাদের যে অনুদানটি কমছে, তাহলে আলটিমেটলি প্রেশারটা তো বাংলাদেশের উপর এসে পড়বে। এবং আপনার সাথে আমি আরও যোগ করতে চাই, সেটা হচ্ছে কি, যখন অ্যান্টোনিও গুতেরেস তিনি আসলে প্রতি রমজানেই তিনি যেখানে মুসলিমরা ক্রাইসিসের মধ্যে রয়েছে, তিনি সেখানে গিয়ে তিনি তাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য একবেলা তিনি ইফতার করেন। তো সেই পরিপ্রেক্ষিতে তিনি বাংলাদেশকে মানে রোহিঙ্গার যে আমাদের যে এই শরণার্থী শিবিরটি সেটিকে তিনি বেছে নিয়েছিলেন। তো সে জায়গা থেকে তার আগে থেকে আমি আরেকটা আপনার সাথে যোগ করতে চাই, সেটি হচ্ছে কি, যখন তিনি আসলেন তার আগেই কঙ্গোর যিনি পররাষ্ট্রমন্ত্রী তিনি বাংলাদেশে এসেছিলেন, তখন তার সাথে এই শরণার্থী শিবির নিয়ে একটি আলোচনা হচ্ছিল, আমরা যতটুকু জেনেছি মিডিয়া থ্রুতে। এবং যেহেতু আমরা নিজেরাও এগুলোর সাথে কাজ করি, আমরা ইনভলভ, তো আমরা জানি সেটা কারণ হচ্ছে কি, আপনার এই যে কঙ্গো বা ওই অঞ্চলের, আফ্রিকার ওই অঞ্চলেরও একটি আপনি দেখেন, ওখানেও কিন্তু এই ধরনের শরণার্থী শিবিরের একটি ফর্মুলা তারা অ্যাপ্লাই করেছিল। তো বাংলাদেশে আসার এই পরিপ্রেক্ষিতের পরবর্তী সময়ে আসলে রোহিঙ্গাদের জন্য আসলে আমরা দেখেছিলাম যে P2P, R2P কিংবা সেফ হ্যাভেন, মানে অন্য ধরনের অনেক ভিন্ন ফর্মুলাতে রোহিঙ্গাদেরকে আসলে ফেরত পাঠানো সম্ভব না, এটা মেনে নিয়েই আসলে অনেক ধরনের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা হয়েছিল। তার পরবর্তীতে আমরা যখন দেখলাম যে বিমস্টেকে যে সম্মেলনটি হলো, সেই সম্মেলনে আমরা দেখলাম যে রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্তন করার জন্য 1,80,000 তারা সম্মত হয়েছে, এবং সাথে সাথে আমরা একটা প্রতিবাদ জানিয়েছিলাম, আমরা একটা রিয়েকশন জানিয়েছিলাম যে আসলে এটা ফিজিবল না তারা যেটা বলেছে। এবং আমাদের কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশের ইন্টিরিয়াম গভর্নমেন্টের ফেস মিডিয়া বা তারা আমাদেরকে আসলে ভুল বোঝানোর চেষ্টা করছে। 1,80,000 নেবে ক্লিয়ারলি এই কথাটা বলেনি, তারা বলছিল যে যেই তালিকা বাংলাদেশ দিয়েছে তারা এটা যাচাই করে দেখছে 1,80,000। সেটা কিন্তু এখনকার না, সেটা 2020 সাল রেডি করা, 2020 সালে রেডি করা। আমি আপনার প্রসঙ্গে আসছি। তো দেখুন, তার পরবর্তী যখন আমরা অনেকেই যারা রোহিঙ্গা বিষয়ক স্পেশালিস্ট, তারা যখন বলা শুরু করছিল যে রোহিঙ্গার প্রতি অত্যন্ত জটিল প্রক্রিয়াটি নেওয়া পসিবল না, তার পরবর্তীতে এই ইন্টিরিয়াম গভর্নমেন্ট কিন্তু সুর পরিবর্তন করেছিল। তারা আমাদের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন এবং সদ্য নিযুক্ত নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিল রহমান, যিনি রোহিঙ্গা বিষয়ক হাই কমিশনের বিষয়ে নিয়োগ দেওয়া হয়েছিল, তিনিও কিন্তু স্বীকার করে নিয়েছেন। এখন দেখুন, আসলে তখনই ডক্টর ইউনূস কিন্তু যখন তিনি মুসলিম বিশ্বের কাছে এবং আরব কান্ট্রিদের কাছে আসলে সহযোগিতার জন্য তিনি প্রার্থনা করেন এবং তিনি সৌদি আরবের কাছেও চান, তার পরিপ্রেক্ষিতে কাতারের কাছে যান। আমি এই সাথে একটু যোগ করতে চাই, কাতার ফাউন্ডেশনে তিনি যে প্রোগ্রামে তিনি জয়েন করেছেন, সর্বশেষ আমিও সেম প্রোগ্রামে গিয়েছিলাম, তার আগের বছর আমি গিয়েছিলাম কাতার দোয়া ফোরামে, এবং শেখ মজামিদ্দে নাসেরের সাথে যিনি মিটিং করেছেন, যিনি কাতার ফাউন্ডেশনের চেয়ারম্যান। কাতার ফাউন্ডেশন সম্পর্কে আমি বলি, কাতার ফাউন্ডেশন সারা ওয়ার্ল্ডে 370+ অর্গানাইজেশনকে তারা ফান্ডিং করে থাকে। সারা ওয়ার্ল্ডে তারা শিক্ষা, স্বাস্থ্য, শরণার্থী শিবির কিংবা মানব উন্নয়নে তারা অনেক অবদান তাদের রয়েছে। তো সেই ক্ষেত্রে যেহেতু এই ফান্ডিংগুলো কমে যাচ্ছে, ডক্টর ইউনূস তিনি ব্যাকআপ প্ল্যান হিসেবে তিনি আসলে অনেক দেশকে আসলে হাতে রাখার জন্য কিংবা তাদের যাতে অনুদান ফান্ডিংটা বন্ধ না হয়, আমার কাছে মনে হচ্ছে সেটার জন্য তিনি গিয়েছেন। এবং এখানে আজকে দেখবেন আপনি 8টি দফা তিনি দিয়েছেন, এবং 8টি দফার মধ্যে কিন্তু আপনি একদম ক্লিয়ারলি যদি পড়েন, 8টি দফার মধ্যে বলা হয়েছে তাদের মানব উন্নয়ন, তাদের স্বাস্থ্য, শিক্ষা, তাদেরকে এম্পাওয়ার করা, তাদেরকে স্কিল করা, এবং তারা যেন সমাজের জন্য বোঝা না হয়, একই সাথে তারা যেন প্রাকৃতিক হুমকি না হয়ে দাঁড়ায়।
তো সেটা নিয়ে আলোচনা হয়েছিল। এবং আমার কাছে মনে হয় যে কাতারের এই প্রোগ্রামটি আসলে মূলত আসলে অনুদান কিংবা ফান্ডিং রিলেটেড, এগুলো আসলে প্রত্যাবাসনের বিষয় না। কিন্তু এখানে আরেকটি বিষয় কিন্তু যোগ করা হয়েছে যে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘে, যেটা আপনার নিউজ আমি দেখলাম, জাতিসংঘের তত্ত্বাবধানে 170টি দেশে মিলে সেপ্টেম্বরে নিউ ইয়র্কে একটা প্রোগ্রাম করা হবে, সেটাও প্রত্যাবাসন করা হবে। তো আপনি যদি আমাকে একটু সময় দেন, আমি একটু বিস্তারিত বলতে চাই, নাহলে পরের পার্টি আমরা পরে আবার আসবো আপনার কাছে। জনাব আলাউদ্দিন মোহাম্মদ, যেটুকু বললেন রাকিব আল হাসান, কাতার বা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ আর্থিক সহায়তা করতে পারে, প্রত্যাবর্ষণের ক্ষেত্রে তাদের ভূমিকা কি হতে পারে? যেই আহ্বানটি প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে চাপ তৈরি করা, মধ্যপ্রাচ্য, কাতার, সৌদি আরব, এরা মিয়ানমারের উপরে কতটা চাপ তৈরি করতে পারে, নাকি শুধু এই আর্থিক সহায়তা পাওয়ার উদ্দেশ্যেই এই ধরনের সম্মেলনের আয়োজন? হ্যাঁ, ধন্যবাদ এবং গ্লোবাল টিভির দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। মূলত রোহিঙ্গাদের যেই ইস্যুটা বাংলাদেশ ফেস করছে, এটা ঘনীভূত হয়েছে গত 2017 সালের পর থেকে, কিন্তু তার আগেও কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ এ ধরনের সমস্যা ফেস করেছে এবং এটা কার্যকর সমাধান পেয়েছিল। 17 সালের পরে ব্যাপক হারে বেড়েছে। হ্যাঁ, 17 সালের পরে, হ্যাঁ রাইট, আমরা তো সীমান্ত খুলেই দিয়েছি। জি জি। তো এইটা প্রথমত এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে যে ওই সিচুয়েশনটা হ্যান্ডেল না করতে পারাটা ছিল একটা বড় রাষ্ট্রীয় বিপর্যয়। এটা আমরা যেভাবেই আমরা ব্যাখ্যা করে থাকি না কেন, এটা কোনো রাষ্ট্র আরেক রাষ্ট্রের উপরে এইভাবে আপনার কোনো শরণার্থী তাদের নিজ দেশের নাগরিকদের চাপিয়ে দিতে পারে না। এবং বাংলাদেশ যেটা করেছে ওই সময়, বাংলাদেশ তার মানে এটাকে সফট বলা যায় না, বরং এটা এমন একটা জায়গা যে সে ইন্ডিয়াকে ব্যালেন্স করতে গিয়ে আমরা আসলে স্ট্রং কোনো অবস্থান নিতে পারি না। তখন বলা হয়েছিল মানবিক কারণ। না, পৃথিবীতে মানবিক কারণের একটা বাউন্ডারি আছে। আপনি সবসময় এটা আমাদের খেয়াল রাখতে হবে যে রাষ্ট্র মূলত নেগোসিয়েশনের উপর ভিত্তি করে টিকে থাকে। আপনি একই রাষ্ট্রের সাথে মানবিকভাবে আপনি যেভাবে শরণার্থী আশ্রয় দেবেন, একইভাবে যদি সন্ত্রাসবাদ মোকাবেলা করতে হয়, একই রাষ্ট্রের সাথে আপনাকে কিন্তু টাফ হতে হবে। তো বাংলাদেশ কিন্তু, আমরা মিয়ানমারের সাথে কয়েকবার আমরা টাফ দেখেছি, বাট আমরা গত 17 সালের যে ক্রাইসিস, এই ক্রাইসিসটা আমরা দেখি যে আসলে কোনো টাফ সিচুয়েশন ছিল না, বরং সরকার একটা প্রচ্ছন্ন একটা ইন্ধন ছিল। যদি এখানে শরণার্থীরা আসে, তো এখানে হয়তোবা বৈদেশিক ফান্ড, যেটা আজকে আমরা দেখছি, সেটা আসতে পারে। পাশাপাশি জিওপলিটিক্যালি এই যে কক্সবাজার এবং চিটাগং যে রিজন, এই রিজন ভালনারেবল হবে। অ্যাট দ্য সেম টাইম এই রিজনে কিন্তু বৈশ্বিক যে প্লেয়ার আছে তাদের একটা আপনার শক্তিশালী ক্ষেত্র তৈরি হবে, যেটা আনফর্চুনেটলি এখন কিন্তু হয়েছে। এখন আমরা দেখেছি যে এই পুরো অঞ্চলটা এখন, তখন আশ্রয় দেওয়ার সময় আমরা এসব ভাবি নাই। আশ্রয় দেওয়ার সময় আমরা হয়তোবা গভীরভাবে ভাবিনি, বাট আমার মনে হয় তখন এটা ভাবার দরকার ছিল যে আমরা আসলে আমাদের সবচেয়ে ভালনারেবল, আপনারা জানেন, যদি আমরা বাংলাদেশের দুইটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা বাংলাদেশকে যে কোনো সময়ে বৈশক্তির সাথে ডিল করার সময় খেয়াল রাখতে হবে, একটা হলো আপনার ফেনী যে ফেনী রিভারের সাথে ওই পারের যেই আপনার অংশ, আরেকটা হলো যে আমরা যে তিস্তা ব্যারেজ যেখানে হচ্ছে সেই ওই পাশের অংশটা। এখন বাংলাদেশকে নিয়ে আমরা বিভিন্নভাবে দেখি যে পার্শ্ববর্তী রাষ্ট্রের বিপরীতে আমাদের দেশীয় কিছু আপনার মানে অবিমৃষ্যকারী যারা আসলে দূরদর্শী চিন্তা করছে না, তারা যেভাবে আসলে নিজেরা ম্যাপ এঁকে দেখাচ্ছে, তারাও কিন্তু আমাদের দেশের, আমাদের ভূখণ্ড নিয়ে ম্যাপ এঁকে দেখাচ্ছে যে তোমরা যদি এইভাবে চিন্তা করো, উই ক্যান অলসো থিঙ্ক ইন দ্যাট ওয়ে। সো বাংলাদেশ যখনই বহির্বিশ্বের কোনো সমস্যার সমাধান অথবা কোনো সমস্যাকে নিজের কাঁধে নেবে, তখন চিন্তা করতে হবে যে এখানকার যে অখণ্ডতা, এখানকার যে সভরেন্টি, এটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। এই পয়েন্টটা যদি আমরা মাথায় রেখে রোহিঙ্গার ক্রাইসিসের বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করতে পারি, প্রথমত হলো যেইভাবে বাংলাদেশ 2017 সালে বর্ডার খুলে দিয়েছিল, সেই একই পলিসিতে যদি বাংলাদেশ সারা বিশ্বকে 100 বছর ধরেও পুশ করে যায়, এই সমস্যা আসলে সমাধান হবে না। বাংলাদেশকে প্রথমেই দেখাতে হবে যে বাংলাদেশ এই যে এখানে একটা রাখাইন স্টেট হচ্ছে, এখানে যে নন স্টেট অ্যাক্টররা যে এখানে অবশ্যই 90% জায়গার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, তাদের সাথে আপনার নেগোসিয়েশনটা কি স্টেট টু স্টেট লেভেলে হওয়া সম্ভব কিনা? প্রথমত এটা আর সম্ভব নয়, সেই সুযোগ আমরা হারিয়ে ফেলেছি। যদিও গভর্নমেন্ট এখন বিভিন্নভাবে বলার চেষ্টা করছে তাদের সাথে তাদের ট্র্যাক 2-তে আপনার সম্পর্ক আছে, নেগোসিয়েশন হচ্ছে, বাট আমরা বলবো যে এখানে সম্প্রতি আপনি গতকালের যে খবর আপনারা দেখেছেন, বাংলাদেশের একটি সংস্থার প্রধান আমেরিকাতে গিয়েছেন, মানে এটা বলে খবর আসছে যে তারা এই বিষয়ে একটা স্পেশাল আলাপ আলোচনার জন্য অংশ নিতে। আপনারা জানেন যে এখানে জাতিসংঘ মহাসচিবের সফরের সময় এখানে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এই হিউম্যানিটেরিয়ান করিডোরটা কিন্তু জাতিসংঘ করবে, এটার পিছনে কিন্তু আপনার এখানে ইউএস
এখানে একটা ব্যাক দেবে। এখন আপনি যে ইউএসকে আপনি যদি সাপোর্ট দিতে চান যে এই করিডোরটা এখানে ইমপ্লিমেন্ট করবে, বাংলাদেশ যদি নীতিগতভাবে সাপোর্ট দিতে চায়, তখন সেখানে যে আদার্স যে প্লেয়ার আছে, এখানে চায়না আছে, এখানে ইন্ডিয়া আছে, প্লাস এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টার সাথে আমি আলোচনাটাকে রিলেট করতে চাচ্ছি, যে মুসলিম বিশ্বের সাথে আমরা আজকে যেই ওআইসি দেখছি, তো পাশাপাশি যদি আসিয়ান এবং ওআইসির মধ্যে কিন্তু ওভারল্যাপিং একটা মেম্বার আছে, মেম্বার স্টেট যদি আমরা বলি যে প্রথমত মালয়েশিয়া এবং পাশাপাশি ইন্দোনেশিয়া। তো এখন যদি মালয়েশিয়ার আমরা ইনফ্লুয়েন্সটা দেখি এই যে সাউথ ইস্টে, এবং মালয়েশিয়া কিন্তু এখন এশিয়ানের আপনার চেয়ার, তো এই প্রেক্ষাপটে বাংলাদেশ আবার এশিয়ান প্লাস যেই আপনার ফোরাম আছে সেখানে অর্থনৈতিক কারণে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে, সেটা পেন্ডিং অবস্থায় আছে। এই প্রেক্ষাপটে যদি সত্যিকার অর্থে আমরা সমাধান করতে চাই, তাহলে আমার মনে হচ্ছে এখানে আমরা আসিয়ানকে এবং ওআইসিকে যদি যুগপৎভাবে ইনভলভ করতে পারি, এবং যদি আমরা মালয়েশিয়াকে, বিশেষ করে মালয়েশিয়া হলো এমন একটা দেশ যেটা আসলে মুসলিম বিশ্বে এবং একই সাথে ওয়েস্ট, স্পেশালি ইউএসকে আপনি যদি নেগোশিয়েট করার ক্ষেত্রে মালয়েশিয়াকে মাঝখানে রাখেন, দে হ্যাভ বিন ডুইং দিস ফর লাস্ট 50+ ইয়ার্স, যেটা আসলে তারা বিভিন্নভাবে তারা কিন্তু ইভেন আপনি প্যালেস্টাইনের সংকটে দেখবেন কিংবা অন্যান্য যে কোনো প্রেক্ষাপটে ইউএসের এগেনস্টে সবচেয়ে বড় আপনার স্ট্রং ভয়েস। At the same time, strategically, they are the greatest ally of US in the এই যে রিজিয়ন যেটা আমরা সাউথ ইস্ট রিজিয়ন। তখন এখন বাংলাদেশ কিন্তু ইচ্ছা করলে বাংলাদেশ মালয়েশিয়াকে এই জায়গায় অ্যাপ্রোচ করতে পারে, যেটা আমরা এই সরকারকেও দেখেছি অ্যাপ্রোচ করবে, এবং সরকার আপনারা নিশ্চয়ই জানেন যে প্রধান উপদেষ্টার এখানে একটা সফরের কথা আছে সামনের দিনগুলোতে মালয়েশিয়াতে, এবং মালয়েশিয়াতে আগামী মাসেই মে মাসে লাস্ট উইকে যেই আসিয়ানের 10 বছর পূর্তি অনুষ্ঠান হচ্ছে, এইটার মধ্যে কিভাবে রোহিঙ্গাকে নিয়ে আসা যায়, এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। এবং আমরা বিভিন্ন চ্যানেলে আমরা সরকারকে বলার চেষ্টা করছি যে এখানে যে রোহিঙ্গা বিষয়ক যে টেকনিক্যাল কমিটির প্রধান অথবা হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান সাহেব, উনি যদি মালয়েশিয়াকে পারসিউ করে, এবং মালয়েশিয়া দে আর রিয়েলি রেডি টু টেক দ্য ইনিশিয়েটিভ, বিকজ আমরা এই রিজিয়নে আসলে এখানে যদি আমরা ওআইসিকে ইনভলভ করতে পারি, আসিয়ানকে ইনভলভ করতে পারি, একই সাথে বিমস্টেকও কিন্তু এটার অংশ, যেটা আমরা লাস্ট সামিটে দেখেছি। এখন চ্যালেঞ্জটা হলো যে আমরা বর্তমানে বাংলাদেশের এখন যে ইন্টারিম গভর্নমেন্টকে দেখছি, এই গভর্নমেন্ট তো একটা দেশীয়ভাবে একটা চাপের মধ্যে আছে। যদি আমরা বলি, দেখছি যে আন্তর্জাতিকভাবে এই গভর্নমেন্টের সাথে এই ধরনের ক্রিটিক্যাল ইস্যু ডিল করার ক্ষেত্রে আমরা কোনো বড় বাধা দেখছি না। হ্যাঁ, গভর্নমেন্ট খুব কনফিডেন্টলি ডিল করছেন, এবং বিশ্বের যেখানে যাচ্ছেন এই গভর্নমেন্টকে খুব ওয়ার্ম ওয়েলকাম করা হচ্ছে, এবং তাদেরকে কোথাও কোনো কনসার্ন নেই। এটা ইউএস বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, কিংবা কমনওয়েলথ বলেন, কিংবা আইএমএফ বলেন, মানে প্রতিষ্ঠানগুলো বৈশ্বিক যেই আমরা সবার সহযোগিতা এবং তাদের যে অ্যাকসেপ্টেন্স, এই অ্যাকসেপ্টেন্সটাকে যদি আমরা সত্যিকার অর্থেই আমরা দেশীয় যে পলিটিক্যাল যে টার্মোয়েল, যেটা আমরা আপকামিং যেটা কিছু অনুমান করা যাচ্ছে যে এখানে কিছু ইনস্টেবিলিটি তৈরি করার একটা চেষ্টা চলছে, অথবা হয়তো ইনস্টেবিলিটি অটোমেটিক আসুক, এইটাও কিছু চাচ্ছে, আমার মনে হয় তখন আমরা কীভাবে বৈশ্বিকভাবে এর পরে কী হবে, হোয়াট ইজ দ্য নেক্সট পেজ, এটা কিন্তু আমরা জানি না। সো আমাদের একটা অ্যাপিল থাকবে ইভেন বাংলাদেশের জনগণের প্রতি, বাংলাদেশের এই বিষয়ে যারা কথাবার্তা বলেন, ইনক্লুডিং আমার ভাই আছেন এখানে যিনি এই বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তো মূল বিষয়টা হলো যে আমরা আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে যে ন্যাশনাল যেই নেগোসিয়েশন উইথ দ্য ক্রস বর্ডার নেগোসিয়েশনের ক্ষেত্রে এটা ইন্টারিম গভর্নমেন্ট হোক কিংবা নেক্সট যে গভর্নমেন্টই হোক, এটা যাতে একটা ধারাবাহিক এবং একটা সিনার্জিক্যাল ওয়েতে এই নেগোসিয়েশনটা আগাতে পারে। নিশ্চয়ই যদি এটা না হয়, তখন এই যে আটনাস সামিটে যে আলাদা একটা বৈঠক হলো, এখন দেখেন রোহিঙ্গা সংকট একটা বৈশ্বিক সংকট, এটা আসিয়ান সংকট, এটা রিজনাল সংকট। অ্যাট দ্য সেম টাইম এই সংকটের সবচেয়ে বড় যে আপনার ভিত্তিভূমি অথবা যেই এই জীবাণুটা কিন্তু বাসা বেঁধেছে আমার মানচিত্রের ভিতরে। সো সারা বিশ্বকে পুশ করার দায়টা কিন্তু আমার নিজের স্বার্থে এবং আমার এখানে নিজের অস্তিত্বের স্বার্থে, সভরেনিটি টিকের স্বার্থেই করতে হবে। এটাই হলো আমাদের এই পর্যায়ে এখনকার আপনার স্ট্যান্ড। রাকিব, আমরা অনেক দিন ধরে এই কথাটি শুনে আসছি, যদি আমরা এই সংকট দ্বিপাক্ষিক উপায়ে বা ত্রিপাক্ষিক আঞ্চলিক যেভাবে হোক সমাধান করতে না পারি, তাহলে এই সংকট শুধু বাংলাদেশের না, এটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংকটে পরিণত হবে। এই কথা অনেক দিন ধরে বিশেষজ্ঞরা বলে আসছেন। কিন্তু আন্তর্জাতিক যত প্লেয়ার্স আছে, তারা কি বিষয়টাকে এতটা গুরুত্বের সাথে নিয়েছে কখনো, বা এখন কি নিচ্ছে, নাকি তারা তাদের স্বার্থ খুঁজছে এখানে? আপনাকে আবার ধন্যবাদ। এক কথা উত্তর হচ্ছে তারা স্বার্থ খুঁজছে। আর সেকেন্ড কথা হচ্ছে কি, ওই ভাই যেটা বললো যে আমরা 18 সালে বা 17 সালে যখন তাদেরকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে আমরা ভাবিনি, ব্যাপারটা আসলে তা এতটা সহজ না। কারণ হচ্ছে ধরুন আপনি দেখেন, আসলে
রোহিঙ্গা উৎপাদন কাদের কিংবা রোহিঙ্গাদেরকে এখানে আনার পিছনের প্রত্যেকটা ভূমিকা হচ্ছে চীনের, এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি 18 সালের ইলেকশন আমাদের দেখতে হবে, পতিত ফেসিস্ট শেখ হাসিনা গভর্নমেন্ট তখন প্রচণ্ড পরিমাণে চাইনিজ প্যাট্রোনাইজ ছিল, এবং চাইনিজ প্যাট্রোনাইজ কারণে তার রাজনীতিক সুবিধার জন্য এবং ইলেকশন পার পাওয়ার জন্য তখন সেই অ্যাক্সেসটা দিয়েছিল তাদেরকে, আর কোনো কারণ নেই। আবার অন্য প্রসঙ্গে আপনারা আসি, সেটা হচ্ছে দেখুন এই রোহিঙ্গা সংকট, আমি করিডোরের বিষয়টা আপনার আসছি, করিডোরের বিষয়টা হচ্ছে তখন এই আন্তরিকতারে যখন আসছিল তখনই কিন্তু বলা হচ্ছিল যে যেন করিডোর প্রদান করা হয়। তার পরবর্তীতে আমরা বিভিন্ন মিডিয়াতে দেখছি যে করিডোর বিষয়ক আলোচনা আহ্বান করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মেইন স্ট্রিম মিডিয়াতে আমরা দেখিনি যে আসলে করিডোর দেওয়া হয়েছে কি বা দেওয়া হয়নি। কিন্তু আমাদের কাছে নিউজ রয়েছে, কিন্তু যেহেতু আমাদের কাছে নিউজ কনস্পাইরেসি থিওরি আমি ধরে নিলাম করিডোর দেওয়া হয়েছে এবং করিডোরের মাধ্যমে অলরেডি একটি চালানো এসেছে, ইউএনডিপি চালানো হয়েছে, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট সেটি জানে না। এখন করিডোর দেওয়ার সমস্যাটাকে আপনাকে আমি বলি, করিডোর দেওয়ার অর্থ হচ্ছে কি আপনি আমার রিজনাল স্টেবিলিটিকে নষ্ট করে দিলেন। এবং করিডোর তো ওয়ান ওয়ে কখনো হয় না, করিডোর 2 ওয়ে। এখন এক ওয়েতে যদি আপনি ধরেন মানে ত্রাণ দিলেন, মানবিক সহায়তা দিলেন, অন্য ওয়েতে আরও রোহিঙ্গা ঢুকবে। অন্য ওয়েতে তো শুধুমাত্র মানবিক ত্রাণ যাবে না, সেখানে ধরেন আপনার কাছে অস্ত্র যেতে পারে, আর্ম যেতে পারে, ড্রাগ যেতে পারে, এবং সেটা আরও প্রচুর পরিমাণে আনস্টেবল তৈরি করতে পারে। আবার আপনার প্রসঙ্গ আসে সেটি হচ্ছে কি আসলে বহির্বিশ্বের শক্তিগুলো আসলে চায় কিনা। এখানে হচ্ছে কি ধরেন রোহিঙ্গা সংকটটা হচ্ছে এমন একটা জটিল সংকট, সেখানে হচ্ছে 4টি সুপার পাওয়ার খেলতেছে, ধরেন হচ্ছে কি ইউএস, চায়না, রাশিয়া এবং ইন্ডিয়া। আপনি দেখেন চায়নার হচ্ছে কি এখানে 33 লক্ষ একর এই ভূমিটা কিন্তু চায়নার দখলে, তার প্রক্সি হিসেবে এখানে তুরস্ক রয়েছে। এবং আপনি দেখেন এখানে কিন্তু বিআরআর পার্ট হিসেবে কিয়াকপিউ পোর্ট রয়েছে, ভারতের হচ্ছে সিটোয়ে কালাদান প্রজেক্ট রয়েছে, এখন বিলিয়ন বিলিয়ন ডলারের প্রজেক্ট এখানে রয়েছে। এখন যেহেতু রোহিঙ্গারা এখানে ফেরত চলে এসেছে, এগুলো কিন্তু দখল হয়ে গেছে, এখন রোহিঙ্গারা যাবে কোথায়? অনেকে বলছে যে রোহিঙ্গাদের আমি প্রত্যাবাসন করে দিলাম, কিন্তু বই যাবার সে তার বাড়িঘর করতে ফেরত পাচ্ছে না। তো আলটিমেটলি এটা সমাধানের জন্য তারা একটি বাফার স্টেটের কথা বলছে, তারা একটা নতুন স্টেটের কথা বলছে। আমরা ভাইয়ের প্রসঙ্গ ধরে আমি আসি, সেটা হচ্ছে ধরেন আমরা যে আমাদের গভর্নমেন্ট যে বলছে যে আমরা ওই দেশের মিয়ানমার উপপ্রধানমন্ত্রীর সাথে উনি বৈঠক করেছেন, কিন্তু আলটিমেটলি তো 90% তো এটা আসলে আরাকান আর্মির দখলে। এখন আপনার আরাকান আর্মি এবং চীন যদি কোনোদিন কনভিন্স না হয়, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করবে। এখন আপনার ওই প্রসঙ্গে আসি, সেই প্রসঙ্গ হচ্ছে কি ধরেন আপনার এখন এখানে এত পরিমাণে ইনভেস্টমেন্ট, বিআরআই প্রজেক্টে হচ্ছে কি চায়না ইউএসকে থ্রেট করছে, এবং হচ্ছে কি শুধুমাত্র তাই না, ভারত কিন্তু তার দূরত্ব কমানোর জন্য তার নর্থ ইস্ট নিউজ, আমি 7 সিস্টার বলছি না, চিকেন নেক বলছি না, তার নর্থ ইস্ট নিউজকে কানেক্ট করার জন্য সিটোয়ে কালাদান প্রজেক্ট এখানে রয়েছে। এখন এই জটিলতম সমস্যার মধ্যে থেকে এটার আসলে কোনো সমাধান নাই। অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে কি লাস্ট, আমি এটা শেষ করবো, দীর্ঘায়িত করবো না, আপনি নিশ্চয়ই দেখেছেন গত 2 দিন আগে মিয়ানমারের আর্মি কিন্তু আমাদের 10 কিলোমিটার এলাকায় ঢুকে তারা এখানে জলকেলি করেছে, এবং আমাদের বিজেপি বসে বসে আঙুল চুষেছে। শুধু তাই নয়, হ্যাঁ, শুধু আরাকান আর্মি ঢোকার বিষয়টা নিয়ে আমি আলাদা করে আলোচনা করবো। আমি বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে একটু জানতে চাই যে এখন ধরেন যে অ্যাক্টরসগুলোর কথা আপনি বললেন, 4টা দেশ মূলত, আমরা কি কোনো একটি দেশের সহযোগিতা নিয়ে এগুলো আরেকটি দেশের বিরাগ ভাজন হব কিনা, মূলত যদি বলি চায়না এবং আমেরিকার ক্ষেত্রে? বিরতির আগে বলবো, আচ্ছা না এখন একটু শুনে বিরতিতে যাব। আচ্ছা ওকে ফাইন। এখন সেটা হচ্ছে কি ধরেন আমরা সমস্যা হচ্ছে কি আমি আপনাকে বলতেছি, ধরেন হচ্ছে কি আপনি যে করিডোর দিলেন, তো করিডোর দিলে হচ্ছে আপনি এক পক্ষের খুশি করলেন, আরেক পক্ষ তো আপনার প্রতি বিরাগমান হতে পারে। এখন হচ্ছে কি আমরা আসলে চায়না ইউএস এর ক্ষেত্রে ব্যালেন্স করছি, রাইট, আমরা ব্যালেন্স করছি না, আমরা ব্যালেন্স করছি না। এখন হচ্ছে কি ব্যালেন্স না করার কারণে হচ্ছে আমরা এক পক্ষে খুশি করার জন্য আরেক পক্ষ যখন উত্তপ্ত হয়ে যাবে, তখন আলটিমেটলি কিন্তু আমরা চাই বা না চাই আমরা এখানে একটা প্রক্সি ওয়ারের মধ্যে চলে যাচ্ছি, এবং আমাদের রিজনাল স্টেবিলিটির জন্য এটা অত্যন্ত ক্ষতিকর। আরেকটি কথা আপনাকে আমি বলে শেষ করছি, সেটা হচ্ছে কি বলাটা আমার উচিত না, তারপর আমি অন্যভাবে জিনিসটা বলছি। সেটা হচ্ছে কি ধরুন আমাদের এই ইন্টিরিয়াম গভর্নমেন্টে যেটা আমরা সবচেয়ে নোটিস করেছি, সেখানে হচ্ছে গুরুত্বপূর্ণ পোস্টের ধারী লোকগুলা বেশিরভাগই বিদেশি পাসপোর্ট, বিশেষ করে আমেরিকান পাসপোর্ট। এবং আমি যদি মনে করি তাদের একটি দূরভিসন্ধিৎসু যদি কোনো ইচ্ছা থেকে থাকে ওদেরকে খুশি করার জন্য, এখানে আনস্টেবল করার জন্য, নির্বাচনকে প্রলং করার জন্য, এবং কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য, তখন যদি আপনি বেশি অ্যাক্সেস দিয়ে ফেলেন, কারণ হচ্ছে কি আমি দিন শেষে একটা জিনিস বিশ্বাস করি, ধরেন আমি আজকে বাংলাদেশে ধরেন আরেকটি 5ই আগস্ট হলো, কথার কথা আরেকটি সামরিক অভ্যুত্থান হলো, আমি এদেশে থাকবো কারণ আমার দেশে স্টেক্স আছে, কিন্তু এদেশের এই ইন্টারিম গভর্নমেন্টের বেশিরভাগ লোকে কিন্তু রাতে ফ্লাইটে চলে যাবে। সুতরাং আমি মনে করি যে আমাদের এই মুহূর্তে এই গভর্নমেন্টকে অতি দ্রুত প্রকাশ করা উচিত কার কার বিদেশি পাসপোর্ট রয়েছে, জনগণের সামনে উন্মুক্ত করা উচিত, কারণ এই রিজনাল স্টেবিলিটির মধ্যে আপনি প্রক্সি ওয়ার মধ্যে ঢুকে যাচ্ছেন, এটা আমার দেশের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত হুমকি, আমার দেশের জন্য হুমকি। প্রক্সি ওয়ারের বিস্তারিত শুনবো। আরেকটা পয়েন্ট মনে রাখবেন, সেটা হচ্ছে যে এই সরকারে যে বিদেশি পাসপোর্টধারী লোকের সংখ্যা বেশি এবং তাদের একটা বড় অংশ আমেরিকার, এটা কি বার্তা দেয় সেই ব্যাখ্যাটা আপনাকে জানতে চাইবো। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, আশা করছি ফিরে এসে আপনাদের সাথে পাবো। ধন্যবাদ সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ গ্লোবাল টেলিভিশনে। আজ আমরা আলোচনা করছি রোহিঙ্গা সংকটের নতুন মাত্রা নিয়ে। আমাদের সাথে আছেন ডাক্তার রাকিব আল হাসান এবং জনাব আলাউদ্দিন মোহাম্মদ। আলাউদ্দিন ভাই, আপনার কাছে ফিরি।
এই যেটি এর মধ্যে উত্থাপন করলেন রাকিব, গত 16 এবং 17 এপ্রিল ইউনিফর্ম পরা অস্ত্রধারী আরকান আর্মি বাংলাদেশে বান্দরবান জেলায় ঢুকে 10 কিলোমিটার ভিতরে ঢুকে সেখানে তারা উপজাতিদের সাথে জলকিলি করেছে এবং সেই ছবি আবার সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে। এটি নিয়ে আমরা সরকারের স্পষ্ট কোনো বক্তব্য দেখি নাই। গণমাধ্যমে খবরটি এসেছে 2-3 দিন পরে। কেউ কেউ প্রতিবাদ করছেন যে এটা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি, লঙ্ঘন, বৃদ্ধাঙ্গুলি, এরকম অনেক কথা বলা হচ্ছে। তার মানে আরকান আর্মির দ্বারা আমরা কতটা থ্রেটেন্ড, আবার তাদের সহযোগিতা লাগবে যদি আমরা রোহিঙ্গাকে পাঠাতে চাই, আবার তাদের সাথে নেগোশিয়েট করা সম্ভব না যেহেতু তারা স্টেট অথরিটি না, মানে মায়ানমার সরকারের অথরিটি না। আবার কেউ কেউ বলছেন যে তাদের সাথে মানে এক ধরনের ডিফ্যাক্টো রিলেশন করে সংকট সমাধান করা যায় না, বহু রকমের কথা আসছে। কিন্তু এই যে আমাদের দেশে ঢুকে পড়লো আরকান আর্মি অস্ত্র নিয়ে, পোশাক পরে, আমাদের বিজিবি, আমাদের সেনাবাহিনী বা বেসামরিক কর্তৃপক্ষ তারা কিছুই করতে পারলো না, এটা কি আমাদের একটা ব্যর্থতা কিনা বা নমনীয়তা কিনা, নাকি আমরা হতে দিলাম? এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে ঘটনা যা ঘটেছে যেহেতু এটা প্রকাশিত হয়ে গিয়েছে, সো আমাদের তো এটা অস্বীকার করার কিছু নেই। তবে আমরা এটা থেকে কি পেলাম, মানে ইমপ্লিকেশনটা কি, তো আমার কাছে মনে হয় যে এটা একটা ওয়াক আপ কল যে আমরা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে এত ব্যতিব্যস্ত এবং আমরা যারা ভাই ভাই, আমি সবাইকেই বলছি, সবগুলো পক্ষই, রাজনৈতিক দল, অরাজনৈতিক শক্তি, সবগুলো মিলিয়েই তো আমরা এত বেশি খুনসুটিতে ব্যস্ত হয়ে পড়েছি, বিশেষ করে অভ্যুত্থানের পর। তো আমাদের যেই সীমান্ত, শুধু সীমান্ত না, আমাদের যে একটা রাষ্ট্র হিসাবে যে একটা ন্যারেটিভস লাগে বিশ্বের মাঝে টিকে থাকার জন্য, তো সেই জায়গায় যে আমরা ওয়াকিবল না, আমরা যে আসলে এই জায়গাটা কতটা ভালনারেবল হয়ে পড়েছি। প্রথমত এই যে সীমান্ত ক্রস করে বাংলাদেশে প্রবেশ করে আবার সেটার ভিডিও পাবলিশ করা, ছবি পাবলিশ করা, এটা আমার মনে হয় যে এটা একটা ইঙ্গিত দিয়েছে। এবং এটার মাধ্যমে আমাদের প্রথমতই সবাইকে, বাংলাদেশপন্থী সব পক্ষকে একটা জায়গায় অ্যালার্ট হতে হবে যে অ্যাকচুয়ালি উই আর নট গোয়িং টু দ্য রাইট ডিরেকশন। আমাদেরকে এখনই মানে আমরা দলীয় স্বার্থ নিয়ে এত বেশি ব্যস্ত, জাতীয় স্বার্থের দিকে মনোযোগ দিচ্ছি এখন। এইটা হলো প্রথমত। দ্বিতীয়ত হলো যে আপনারা জানেন যে এই আরাকান আর্মি কিন্তু এখন পর্যন্ত তারা স্বায়ত্তশাসনের দাবিতেই আছেন। তারা এখন পর্যন্ত যে স্বাধীন ভূখণ্ড, রিকগনাইজড একটা স্টেট হিসেবে আপনার নিয়ন্ত্রণ নেবেন সেটা কিন্তু তারা প্রকাশ করছেন না। পাশাপাশি আমরা যেটা দেখছি মূলত যে মিলিটারি আছে, মিলিটারিকে হটিয়ে তারাই হয়তো বা নেপিডোতে গিয়ে তারাই এই পুরো আরাকান, পুরো মিয়ানমারের নিয়ন্ত্রণের দিকে তারা হাঁটছেন। এবং অন্যান্য যে বিদ্যমান যে ছোট ছোট বিদ্রোহী গোষ্ঠীগুলো আছে, ইতিমধ্যেই আপনারা জানেন যে আগের যে ব্রাদারহুড অ্যালায়েন্স আছে সেটাকে আবার সক্রিয় করে কিভাবে এটাকে গ্র্যান্ড অ্যালায়েন্স করে মায়ানমারকে একটা গণতান্ত্রিক রূপান্তর করা যায়, তারা সেদিকে হাঁটছেন। এটা হলো যে আমরা যে ভাষ্য, এটা আমরা নিতে পারি। বিহাইন্ড দ্য সিন কি আছে সেটা আসলে সেটা আলোচনা আমাদের বিষয় না। তো এখন বাংলাদেশ আসলে থ্রেটেন্ড আছে কিনা, তো মূলত এটা নির্ভর করছে বাংলাদেশ এখানকার যে পরাশক্তিগুলো আছে, যে প্রক্সিগুলো আছে। অ্যাকচুয়ালি আমরা যে ভাই যেটা বললো যে 4টা দেশ, রাশিয়াকে কিন্তু যদি আমরা ইন্ডিয়াকে কাউন্ট করি আমার মনে হয় দ্যাটস এনাফ টু অ্যানালাইজ দ্য সিচুয়েশন। তো মূলত এখানে 3টা পক্ষ, মূলত এখানে চাইনিজ ইন্টারেস্ট, ইন্ডিয়ান ইন্টারেস্ট অ্যান্ড ইউএস ইন্টারেস্ট। এখন আমরা গত কয়েক মাসে যেটা অবজার্ভ করেছি, যেটা এখন স্পষ্ট হয়েছে যে বাংলাদেশ কিন্তু ইউএসের ইন্টারেস্টের দিকে হাঁটছে। তো একই সাথে আমরা যেটা ভিজিবল দেখছি যে আমাদের স্টেট হেড চায়নাতে গিয়ে চায়নাকে কনভিন্স করেছেন এখানে বিনিয়োগের ক্ষেত্রে। ইভেন এখানে যে ইনভেস্টমেন্ট সামিট হয়েছে সেক্ষেত্রেও অনেক বেশি এশিয়ান প্লেয়ার এখানে আছেন। তো এই এশিয়ান যে প্লেয়ার আছেন তাদের সাথে কিভাবে আমরা ওয়েস্টার্ন তো আসলে আমরা বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু ওয়েস্টের যে স্টেটগুলো তারা এখন আরও কয়েক দশক আগে থেকে দে আর অবসোলেট ইন দ্য গ্লোবাল ইকোনমি। তাদের মূলত ইকোনমিটা নির্ভর করছে এখন বেসড অন ওয়াপন অ্যান্ড বেসড অন হ্যাজিমনি, গ্লোবাল হ্যাজিমন। তো সেই প্রেক্ষাপটে এখন কিন্তু আমরা আসলে একটা মানে অ্যাজ এ স্টেট, অ্যাজ পলিটিক্যাল পার্টি আমাদেরকে একটা অবস্থান নেওয়ার সময় চলে আসছে। আমাদেরকে এটা ন্যাশনাল ডায়ালগের মধ্যে ঢুকাতে হবে যে আমরা এই জায়গাটা আমি আসছিলাম যে সরকার
মানে সরকারের মতো করে কাজগুলো করছে, অন্যান্য পক্ষ বিশেষ করে বড় বড় রাজনৈতিক দল যাদের নিয়ে সংস্কার নির্বাচনের আলাপ হয়, কিন্তু এই জাতীয় বা আন্তর্জাতিক বা আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আমরা কোনো আলাপ আলোচনা বৈঠক পরামর্শ দেখি না কেন? জি, এই জায়গাটাই বলছিলাম যে মানে এই পর্যন্ত যা হয়েছে আমার যেটা মনে হয়েছে যে আমি আগের পর্বে যা বলছিলাম, আমরা নেক্সট পেজ পৃষ্ঠা উল্টালে যে কি হবে এটা না ভেবেই কিন্তু আমরা কাজ করছি। তো এটা একই সাথে যে আমাদের সভরিনটি এবং আমাদের যেই ন্যাশনাল সিকিউরিটি, এটার জন্য একটা থ্রেটেনিং এবং একটা অ্যালার্মিং বিষয়, নাম্বার 1। নাম্বার 2 হলো যে যদি এটা অ্যালার্মিংই বিষয় হয় এবং এখানে আসলে যারা এখানে আছেন এই পুরো প্রক্রিয়ার মধ্যে, তাদের কোনো আসলে লং টার্ম প্ল্যান আছে কিনা এটা নিয়ে, যে তারা এটাকে এক্সিকিউট করার জন্যই এখানে আছেন কিনা, এটা একটা মানে খুব মানে আমি তো বেনিফিট অফ ডাউট দিতে চাই, তাদের সবাই খুব সজ্জন ব্যক্তিত্ব, দেশপ্রেমিক এবং বাংলাদেশকে নিয়ে কনসার্নড, এবং পৃথিবীতে সবসময় কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু সব খেয়াল করে দেখবেন যে এই ধরনের ব্যক্তিবর্গ যারা খুব গ্রহণযোগ্য এবং তাদের কোনো বিতর্ক নেই সব কিছুতেই, সো দে আর দ্য লাইক দ্য বেস্ট সোলজার্স ফর লাইক ইকোনমিক হিটম্যান বাই দ্য ওয়েস্ট অ্যান্ড আদার্স। তো কিন্তু আমরা ন্যাশনাল ইউনিটির ক্ষেত্রেও কিন্তু এই ধরনের নেতৃত্ব অনেক বেশি উপযোগী, তবে ইউনিটির ক্ষেত্রে এই ধরনের ব্যক্তিত্ব এবং এই ধরনের শক্তি উপযোগী যদি এই শক্তি অন্যান্য যে স্টেক হোল্ডার্স আছেন, কারণ এই শক্তি তো চিরদিন থাকবে না এখানে, এই শক্তি ইভেন আমরা দেখি যে 1 বছরও এখান থেকে ম্যান্ডেট আছে কিনা, মানে রিয়েলিটি যদি বলি, আমি এনসিপির একজন কর্মী হিসেবে বলছি না, তো আছে কিনা আমরা কিন্তু আসলে উই ডোন্ট নো ধরেন। যদি এটা না হয় তখন এইটার পরে যারা এখানে ক্ষমতার অংশীদার, যারা এই রাষ্ট্রের দায়িত্ব নেবেন, যারা এখানে খলিলের স্থলাভিষিক্ত হবেন, যারা এখানে অন্যান্য যারা আছেন যেই পজিশনগুলো যারা নেগোশিয়েট করছেন তাদের স্থলাভিষিক্ত হবেন, তাদের সাথে তাদের কোনো ইফেক্টিভ নেগোসিয়েশন হচ্ছে কিনা যে এই দিকে আমরা যাচ্ছি, মানে আপনারা এখনই ইনপুট দেন এবং আমাদের কাছ থেকে ইনপুট দেন, আমরা এইভাবে চিন্তা করছি। যদি আমরা এটা করতে পারি, আমার মনে হয় যে আরাকান আর্মির যেই বাংলাদেশ অভ্যন্তরে ঢুকে পড়া, কিংবা এখানে যে আরসার যে প্রধানকে গ্রেপ্তার করা হলো, এই বিষয়গুলোকে আসলে আমাদের তো একই সাথে রোহিঙ্গাকেও এখানে হুট করে আপনি তো কিছু করতে পারবেন না, বিকজ এই জিনিস এটা আপনার মেনটেন করার বিষয়। তারা যদি আপনি সঠিকভাবে তাদেরকে ডিল করতে পারেন, দে ক্যান বি ইউর লাইক দ্যাট অ্যাসেট অলসো ইন সাম আদার এক্সটেন্ট, এটা না আরেকটা আলোচনা হতে পারে। আর যদি এটা আমরা ডিল না করতে পারি, এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির উপর একটা বড় একটা হুমকি হয়ে আসতে পারে। তো এই জায়গাটা আমার মনে হয় যে অন্তত এই প্রশ্নে আমাদের একটা ন্যাশনাল ইউনিটি এবং কনসেনসাস জরুরি ভিত্তিক দরকার। এখন সরকার যেভাবে মোকাবেলা করছে, আলাউদ্দিন মোহাম্মদ বলছিলেন যে লং টার্ম প্ল্যান, এখন লং টার্ম প্ল্যান তো আর এই সরকারের পক্ষে করা সম্ভব না। আমি বলছি যে লং টার্মে তো এই সরকার থাকবে না, ফলে যেসব রাজনৈতিক সরকার নির্বাচনের মাধ্যমে একের পর এক আসবে, তাদেরকে নিয়ে যদি লং টার্ম প্ল্যান করে এবং সেটার বাস্তবায়ন তাদের সহযোগিতায় করে, সেটি অনেক বেশি টেকসই হওয়ার কথা। আমরা তো সেরকম কোনো উদ্যোগ দেখছি না, সরকার মনে হচ্ছে যে একলাই চলছে। হ্যাঁ, আপনাকে আবারও ধন্যবাদ। ওনার কথার সাথে আমি একমত এবং আমি আরও যোগ করি, সেটা হচ্ছে কি ধরেন যে সরকার যে একলা চলনীতিতে চলছে, এবং ধরুন এটা হচ্ছে ধরেন আজকে ধরেন আমি ডিসেম্বর বা নেক্সট জুনে ইলেকশন ধরলাম, ধরেন ইলেকশনের পর ধরেন বিএনপি অথবা এনসিপি ক্ষমতা আসলো, এখন এর মাঝখানে যে ট্রানজিশন পিরিয়ডে 1 বছর কি হলো না হলো কিছু জানলো না। এখন ব্যাপারটা হচ্ছে কি আপনি সংস্কার বলতেছেন, আপনি রাষ্ট্রের নাম চেঞ্জ করার ব্যাপার কমিশন করতেছেন, নির্বাচন কমিশন কীরকম হবে, আমি ওনাদের এক নেত্রী বলেছেন যে কীরকম পোশাক পরিধান করবে এটাও তারা নির্ধারণ করে দেবে। তো সেই জায়গা থেকে এত বড় একটা মেজর ইস্যু, যে ইস্যুটাতে কেউ অ্যাড্রেসই করতেছে না, এবং এখানে আমাদের পলিটিক্যাল স্টেক হোল্ডারদেরকে আপনার কমিউনিকেট করা হচ্ছে না। তো এটা একটা বড় একটা আনফরচুনেট। এখানে কি কোনো গোপনীয় ব্যাপার স্যাপার আছে? আমি আসলে কোনো কনস্পিরেসি থিওরি যেতে চাই না, এবং এই জিনিসগুলো আসলে আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য প্রচণ্ড ডেঞ্জারাস বিষয়। তারপর আমি ছোট করে আপনাকে একটু বলি, সেটা হচ্ছে ধরেন আমি যেটা বলতে চাই আপনাকে গত পর্বে আপনার বিরতির আগে যেটা বলেছিলাম, সেটা হচ্ছে ধরুন একটি অংশের নিশ্চিতভাবে এখানে দুরভিসন্ধি রয়েছে, এবং যেহেতু ওরা ইউএস ব্যাকবোন, ইউএস পাসপোর্ট হোল্ডার, আপনি দেখেন আমি খুব মানে ওই মানুষগুলো ইউএস এর স্বার্থ দেখার জন্য এই সরকারের সাথে যুক্ত হয়েছে, আমি ওই অর্থ বলতে চাই না, কিন্তু ধরেন আপনি বা আমরা যে কোনো একজন ধরেন আমেরিকান পাসপোর্টধারী, এখন আমি আমেরিকান পাসপোর্টধারী, যখন আমেরিকান পাসপোর্টধারী নিলাম তখন তো আমি তার কাছে আনুগত্য স্বীকার করলাম। তো সেই স্বীকার করার জায়গায় যখন আমি আবার এখানে বাংলাদেশে কোনো একটা গুরুত্বপূর্ণ আনুগত্য স্বীকার করে একজন মানুষ আরেকটা দেশের জাতীয় নিরাপত্তা, শুধু নিরাপত্তা না, আমাদের সংবিধান সংস্কার কমিটির প্রধান উনি, এখন হচ্ছে ধরেন আমি যখন আবার এই দায়িত্ব ছেড়ে যে আমি আবার আমেরিকাতে ব্যাক করতে যাচ্ছি, ওনারা তো আমেরিকান নাগরিকত্ব ত্যাগ করেননি, ওনারা তো বাংলাদেশে মানে বাংলাদেশে আর থাকবেন না, আজকে দায়িত্ব শেষ কালকে চলে যাবেন। তো সুতরাং এটা হচ্ছে আপনি মানে ইজি ক্যালকুলেশন ধরলে তো আমি কার কথা শুনবো আগে,
এটা স্বাভাবিকভাবে তো ওই মানুষগুলো কি কোনো একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আসছে? আমি ওই দিকে যেতে চাচ্ছি না, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই প্রক্সি ওয়ারের ক্ষেত্রে আমি আপনাকে আর একটা প্রক্সি, ওই যে জলকেলি খেলার কথা বলি, জলকেলি খেলা যেখানে বলি, দেখেন সেখানে কিন্তু আমাদের স্থানীয় প্রতিনিধি, সর্বশেষ যে ডামি প্রতিনিধিরা ছিল তারাও কিন্তু সেখানে পার্টিসিপেট করেছে, এবং বিজেপি পোশাকধারীও সেখানে উপস্থিত ছিল, কিন্তু তারা কিছু করেনি। আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে এই অনুপ্রবেশে আমাদের আকাশ সীমাও কিন্তু মিয়ানমার এর আগে লঙ্ঘন করেছিল, তারা বুলেট মেরেছিল, মারাও গেছে, হতাহত ঘটনা ঘটেছিল বান্দরবানে। তো সেই জায়গা থেকে আমরা চুপ ছিলাম, আমরা ঠেকাতে পারিনি। সেটা তো আগের গভর্নমেন্ট করেনি, কিন্তু আমাদের এই গভর্নমেন্ট আমরা দেখেছি একটা স্বাধীন পররাষ্ট্রনীতির দিকে আগাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে কেন চুপ আমরা জানি না। এটা তো একটা প্রশ্ন উঠতেই পারে, আমি তো সাধারণ নাগরিক হিসেবে প্রশ্ন করতেই পারি। তো সেই জায়গা থেকে ধরেন কেন তুই চুপ, এটা তো কোনো ব্যাখ্যা আমার কাছে নাই। এখন হচ্ছে ধরেন আমার কথা হচ্ছে কি, আমার ন্যাশনাল সিকিউরিটির জন্য যে থ্রেটেন হবে আমি তাকে অ্যাটাক করবো, এটা হচ্ছে আমার কথা। আমি এত টাকা খরচ করে, আমি জনগণের ট্যাক্স টাকা খরচ করে আমি কেন নৌবাহিনী পুষতেছি, আমি কেন সেনাবাহিনী পুষতেছি, আমি কেন বিমানবাহিনী পুষতেছি? নিশ্চয়ই আঙুল চোষার জন্য নয়। এবার আপনি দেখেন আমার কথা হচ্ছে ধরেন আমি যে করিডোর দিচ্ছি, আমার ন্যাশনাল সিকিউরিটি যে হ্যাম্পার করবে সেখানে কোনো মানবতা নাই। কারণ আজকে আপনাকে মানবতা দেখা দিকে আমি কি আমার দেশে 20 কোটি মানুষকে আমি রিস্কে ফেলবো? সুতরাং হচ্ছে কি আমাদের এই জিনিসগুলো কেন নেগোশিয়েট হচ্ছে না আমি জানি না, এবং কেন ওদেরকে আমি আপনাকে আরেকটু যোগ করতে চাই, শিলখালিতে যে 80 কিলোমিটার এরিয়া জুড়ে যে এরকম আপনার হচ্ছে কি যে করিডোরের কথা বলা হচ্ছে, সেখানে আমাদের কাছে এরকম নিউজও রয়েছে যে 80,000 রোহিঙ্গাকে তারা ট্রেন আপ করা হচ্ছে যুদ্ধ পাঠানোর জন্য, এবং সেখানে ধরেন আরাকান আর্মির যে ত্রাণ সহবিল করার জন্য সেখানে আমাদের সেনাবাহিনী নাকি একদম সাইলেন্ট গার্ড হিসেবে রাখা হবে, তারা নাকি চুপ থাকবে। এখন হচ্ছে ধরেন তারা যখন যুদ্ধ করবে, একটা কথা আছে যে নগর পুরলে দেবালয় এরা না, এখন হচ্ছে কি আপনার পার্শ্ববর্তী অঞ্চলে সব জায়গায় যুদ্ধ লেগে যাবে, আপনার গৃহযুদ্ধ তো অলরেডি মিয়ানমার রয়েছে, এটা আঞ্চলিক পরাশক্তির যুদ্ধ লেগে যাবে, আর আপনি বাংলাদেশে বসে কাঁথার মধ্যে শুয়ে আর ওই মুভি দেখবেন আর টিকটক দেখবেন। আমরা প্রক্সি ওয়ারে যুক্ত হয়ে যাচ্ছি, আমি যুদ্ধ হয়ে যাচ্ছি সেটা বলতেছি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একটি পার্টের তারা ইচ্ছে করে আমাদেরকে সে প্রক্সি ওয়ার দিয়ে নিয়ে যাচ্ছে, এবং এটার জন্য আমাদের এই মুহূর্তে আমি মনে করি যে আমাদের মেজর যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে, বিএনপি, জামাত, এনসিপি বলেন, আরও ছোট ছোট যে পার্টিগুলো রয়েছে, তাদের সবার এটা নিয়ে ঐক্যমত বসা উচিত, এবং এই জিনিসটা সবার মতামতের ভিত্তিতে। কারণ হচ্ছে কি আপনি দেখেন এই সরকারটি কিন্তু নির্বাচিত সরকার না, গণঅভ্যুত্থানের পরবর্তী রক্তাক্ত একটি সময়ের পরবর্তীতে তারা পিপল ম্যান্ডেটে এসেছে, কিন্তু তারা কিন্তু নির্বাচিত সরকার না। এবং যেহেতু এখানে বারবার আপনি দেখেন গতকাল ডিএনসিসির উপদেষ্টা হিসেবে ঢুকানো হচ্ছে সব বিদেশি পাসপোর্টধারী, একজন এস্তোনিয়ান নাগরিক, তিনি এস্তোনিয়ান নাগরিক নেওয়ার সময় তিনি বাংলাদেশের নাগরিক ত্যাগ করেছেন, এই রিপোর্টও রয়েছে। পরবর্তী তিনি সোশ্যাল মিডিয়া বুলিংয়ের কারণে তিনি নিজে রিজাইন করেছেন, বলেছেন এটা। তো আমরা কেন শুধুমাত্র বিদেশি পাসপোর্টধারীদেরকে আমরা পছন্দ করছি, তাও আবার ইউএস, নেদারল্যান্ডস, অমুক দেশ, ইউকে, তমুক দেশ, আমার দেশে এরকম লোক নাই, এবং আপনি কেন এইসব সেন্সিটিভ জায়গায় এসব লোক বসাচ্ছেন আমার কোনো ক্যালকুলেশনে বোঝা আসে না। এবং আপনি দেখেন বাংলাদেশের হিস্ট্রিতে বাংলাদেশের মধ্যে একটি দেশে কখনোই কিন্তু আপনার মানে সিকিউরিটি অ্যাডভাইজার বা নিরাপত্তা অ্যাডভাইজার কিন্তু কখনো ছিল না, পদই ছিল না কোনোদিন। ইভেন আপনাকে আমি আর একটু পার্সোনাল জিনিস শেয়ার করতে চাই, যখন সেনাপ্রধান আজিজ আহমেদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল, তখন তিনি পরবর্তী সময় রিটায়ারমেন্টের আগ মুহূর্তে তিনি তার এক্সটেনশন করার জন্য তিনি ইন্ডিয়ার মাধ্যমে তিনি হাসিনাকে প্রেসার দিয়েছিলেন, কিন্তু হাসিনা তারপরেও এতটা ঝুঁকিপূর্ণ ছিল, তার নির্বাচন নিয়ে এত মানে ক্ষমতার জন্য সে এত পাগলা গোড়া ছিল, কিন্তু তবু সেটাতে রাজি হয়নি। কিন্তু আমি বুঝলাম না যে ইউনুস সরকার, ধরুন আমাদের একটা কথা এখানে রয়েছে, আমরা যেহেতু বাংলাদেশের সবগুলা মিশনের সাথে, অ্যাম্বাসির সাথে আমরা ইন্টারাকশন হয় আমাদের কাজের সূত্রে বা আমাদের এক্সচেঞ্জের সূত্রে, তো সেই সূত্রে ধরেন আমাদের এই গত 8-9 মাসে আমাদের যত মানে আমাদের ফরেন যতগুলো সাফল্য রয়েছে, এখানে ধরেন তো আমাদের পররাষ্ট্র উপদেষ্টার কোনো ভূমিকা নেই, কারো কোনো ভূমিকা নেই একমাত্র ইউনুস ছাড়া। কারণ ডক্টর ইউনুসের একটা ফেসবুক রয়েছে, একটা ব্র্যান্ডগুলো রয়েছে, উনি অনেক কিছুই ওনার নিজ যোগ্যতা সেটা করে ফেলেছেন। তো সে জায়গা থেকে তো উনি তো একাই এনাফ ছিল। তো উনি থাকা অবস্থায় আপনি সেখানে হচ্ছে আপনার মানে আবার কেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমানকে নিয়োগ দিল, আমার কোনো বোধগম্য না। আরেকটি বিষয় দিয়ে আমি শেষ করছি, সেটা হচ্ছে কি আপনি লক্ষ্য করেছেন কিছুদিন আগে আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকরুজ্জামান তিনি একই সাথে রাশিয়া এবং ক্রোয়েশিয়া ভ্রমণ করেছেন। ওকে, তিনি রাশিয়া ভ্রমণ করেছেন, ক্রোয়েশিয়া ভ্রমণ করেছেন, তিনি একজন মিলিটারি পার্সন, তিনি আর্মি লজিস্টিক সাপোর্ট ট্রেন আপ নিয়ে কথা বলতে পারেন। দুটি জিনিস নিয়ে কথা বলার ওনার দিস ইজ নট হিজ জব। ধরুন তিনি সেখানে রোসাটম নিয়ে কথা বলেছেন, রোসাটমের ব্যক্তিদের সাথে কথা বলেছেন, বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কী হবে না হবে এগুলো নিয়ে তিনি ডিরেকশন দিয়েছেন, কথা বলেছেন। আরেকটি বিষয়ে কথা বলেছেন যে তিনি সেটা হচ্ছে কি বাংলাদেশ থেকে আসার হচ্ছে কি লিগেল কোনো ম্যান পাওয়ার সিস্টেম নাই। হ্যাঁ, এখন আপনার এখানে যারা অন্যভাবে যায় তাদেরকে যুদ্ধ পাঠানো হচ্ছে, তো সেটা নিয়ে উনি কথা বলেছেন। তা আমার কাছে মনে হচ্ছে ওইগুলোর বলার জন্য তো উনি আমার কাছে তো একটা গভর্নমেন্ট আছে, বহুমুখী তৎপরতা, মানে এগুলা মানে অনেক কনস্পাইরেসি থিওরি তৈরি করে। এখন আমরা আসলে যেহেতু কোনো মানে ব্রডকাস্ট জার্নালিস্ট বা মেইন স্ট্রিম মিডিয়া ছাড়া আমরা কোনো অ্যানালাইজ করি না, তো ওইসব কনস্পাইরেসি থিওরি কিন্তু আপনি যদি প্রত্যেকটা ডটকে মিলান তাহলে একটা সরলরৈখিকভাবে দেখা যাচ্ছে আমরা আসলে একটা ঝুঁকির মধ্যে যাচ্ছি এবং ঝুঁকির মধ্যে আছি এবং ঝুঁকির মধ্যে যেতে যাচ্ছি। এবং আরেকটি বড় বিষয় হচ্ছে কি আমাদের সরকার এখানে তার নিরাপত্তাটা আসলে একটা বড় একটা সন্দেহ, এইটা অনেক বড় বিষয়। আমি এই বিষয়টা নিয়ে শুনবো আরেকটা ছোট বিরতির পরে, আশা করছি এবারও আপনাদেরকে সাথে পাবো। আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় রোহিঙ্গা সংকটের নতুন মাত্রা।
এটাকে ধরে আমরা মিয়ানমার এবং আঞ্চলিক আন্তর্জাতিক ভূরাজনীতি নিয়ে আলোচনা করছি। আমাদের সাথে আছেন জনাব আলাউদ্দিন মোহাম্মদ এবং ডাক্তার রাকিব আল হাসান। রাকিব আল হাসান অনেকগুলো বিষয় অবতারণা করেছেন। জনাব আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে একটা বিষয় একটু শুনতে চাই। আপনারা অনেক বেশি ঘনিষ্ঠ সরকারের, আর এই সরকারে এই বিদেশিদের এত প্রাধান্য, বাংলাদেশে যেন যোগ্য মানুষ নাই, অনেকখানি উনি বলেছেন। এই ব্যাপারে যদি আপনি মন্তব্য করতেন। এই সরকারের বিদেশিদের প্রাধান্যটা যত দিন যাচ্ছে একটু দৃষ্টিকটু লেভেলেরই মনে হচ্ছে। এবং আরেকটা বিষয়, আমরা কেবলই যোগ্য মানুষের বিবেচনায় নাকি অন্য অনেক হিসেব আছে? এই প্রশ্নটা আমি খুব ইনোসেন্টলি উত্তর দিতে চাই। প্রথমত আমরা যেটা দেখছি গণঅভ্যুত্থানের পর ইভেন যে ছাত্র উপদেষ্টারা সরকারে ছিল, পাশাপাশি ছাত্রদের তখনকার যে ছাত্র, মানে আমরা অনেক সময় দেখি যে অনেক সমালোচনা হচ্ছে। ইভেন যে কয়েকদিন আগে দেখলাম যে মিলন সাহেব, সাবেক আপনার এডিশনাল সেক্রেটারি রেল মন্ত্রণালয়ের, উনি 3 জন ছাত্র নিয়োগ হয়েছে কোথাও রেলওয়ে দ্বারা, তো যারা আসলে কলেজের স্টুডেন্ট, একজন রাজুকের স্টুডেন্ট, তাদের সমালোচনাটাকে এনসিপির সাথে উনি মিলিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় একটা নতুন যে রাজনৈতিক দল, এটার প্রতি ছাত্রদের সব কিছু দায়, অথবা এই অভ্যুত্থানের পক্ষে যে রাস্তায় ছিল বড় দলগুলো ব্যাকআপ ছাড়া, তাদের সব কিছুর দায় যেন এনসিপির উপরে পড়ছে। লক্ষ লক্ষ লোক ওই অভ্যুত্থানে ছিল, তো সবার দায় কেন এনসিপি নেবে? না, সবার দায় এনসিপির সাথে যুক্ত থাকলে নিশ্চয়ই দায় নিতে হবে। এমন হয়েছে যে আসলে আমরা অনেকে জানি না। ইভেন কিছুদিন আগে একটা নিয়োগ হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র। তো আমরা কিন্তু নিজেরাই অনেক বেশি ফেড আপ যে গভর্নমেন্ট কি করছে এটা। এখন আর ছাত্র প্রতিনিধি, ছাত্র মানে দের অংশ থেকে নিয়োগটা তো আমরা আসলে এন্টারটেইন করছি না, ইভেন তখনও করছি না। এবং আরেকটা বিষয় হলো যে এনসিপির বেশিরভাগ কিন্তু আপনার নেতৃত্ব আসছে আমাদের মতো মিড লেভেলের প্রফেশনালস দ্বারা, যারা 8-10 বছর অলরেডি ক্যারিয়ার করার পর তো আমরা রাজনীতিতে আমরা নাম লিখিয়েছি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলছি, সরকার ঘনিষ্ঠ যে জায়গাটা বলছেন, সেই জায়গাটার ক্ষেত্রে আমরা একটা বিষয় অবজার্ভ করছি যে যত দিন যাচ্ছে গণঅভ্যুত্থানের পরপর একেবারে একটা বয়লিং জায়গা থেকে যেভাবে অভ্যুত্থানের শক্তি অথবা তাদের সমর্থিত শক্তিদের সরকার সংগঠিত হয়েছিল, যত দিন যাচ্ছে তত সরকার এই জায়গাটাকে প্যাক করে ফেলছে। তারা আসলে ডিটাচমেন্টে যাচ্ছে যে ওই শক্তি থেকে যত দ্রুত সম্ভব সরে আসা যায়। এই সরে আসাটাকে আমি বলবো প্রথমত এটা বিভিন্ন কারণে অ্যালার্মিং। ইন্টারনাল ইস্যুতে আমরা হয়তো বলতে পারে যে এটা, যদি আমরা বলি ছাত্রদের কিংবা এই অভ্যুত্থানের শক্তিকে গভর্নমেন্ট আসলে আমলে নিচ্ছে না, তো হয়তো বিএনপি অথবা অন্য কেউ চিন্তা করবে হয়তো বড় ক্ষমতাকে প্রলম্বিত করার জন্যই এই কথা বলছে। কিন্তু একই সাথে আপনি যেই প্রসঙ্গে ইঙ্গিত দিলেন যে এখানে বিদেশি নাগরিকদের যে তৎপরতা, এবং আমরা যেই দেখি যে আমরা যে মানে গ্লোবাল যে ইন্টারেস্টের ক্ষেত্রে গভর্নমেন্টের যে অবস্থান, এই অবস্থানের ক্ষেত্রে যে একটা জনসম্পৃক্ততা থাকা দরকার ছিল, এই জায়গায় যে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে গিয়ে যদি আমরা বলি, তাহলে আমরা বলবো যে অভ্যুত্থানের সপক্ষ অথবা অভ্যুত্থানের শক্তি থেকে সরকারের দূরে সরে আসার সাথে বিদেশি শক্তির অথবা বিদেশি নাগরিকের ইনভলভমেন্ট একটা ওতপ্রোতভাবে যুক্ত একটা প্রক্রিয়া। তো এখন এই জিনিসটা আমরা এখনও বলবো যে আপনি যেটা বলছেন এটা ভালো কি খারাপ। প্রথমত আমরা এই সামহাও যেটা হয়েছে, গত 15 বছরে অনেক বাংলাদেশি বাধ্য হয়ে দেশের বাইরে আশ্রয় নিয়েছে, আশ্রয় নিয়ে ক্যারিয়ার গড়েছে। ইভেন কনক সারওয়ারদের মতো লোক ধরবেন, কিংবা পিনাকির মতো লোক, কিংবা ইলিয়াসের মতো যারা এখন প্রমিনেন্ট ধরেন, তারা কিন্তু মূলত বিদেশে গিয়েছেন, হয়তোবা নাগরিকত্ব গ্রহণ করেছেন, কিন্তু তারা গত 15-20 বছর ধরে শুধু বাংলাদেশ শয়নস্বপ্নে বাংলাদেশ নামেই জপেছেন। এখন আলিরাজদের তারা এসে তো সরকারে যুক্ত হচ্ছে না, যারা যুক্ত হচ্ছে এরা কিন্তু এই শ্রেণী। আমি একটা ব্যাকগ্রাউন্ড বলছি আর কি। তো ব্যাকগ্রাউন্ডটা হলো যে এখন বাংলাদেশের ফেসিবাদের পতনের পর যে শক্তিটাই দেশ চালাচ্ছে, যারা সবাই কমবেশ বাংলাদেশ থেকে এক্সাইল্ড ছিলেন, তারা ফিরে এসেছেন। বিএনপি নেতা নেত্রী বলেন, আর এখানে জামাতে ইসলামেরই বলেন, কিংবা এখানে যারা একাডেমিক ছিলেন, সিভিল সোসাইটি মেম্বার ছিলেন, সবারই কমবেশ কিন্তু একই অবস্থা। সো এইটি একটা প্রেক্ষাপট। তো এই প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, তাহলে বিদেশি পাসপোর্ট কিংবা বিদেশি আপনার নাগরিকত্ব মানে অ্যাজ ইন ইনফরমেশন, এটা আসলে বড় কোনো প্রবলেম আমার কাছে মনে হয় না। যেটা প্রবলেম মনে হয় যে হোয়াট ইজ দ্য ইন্টেনশন। হ্যাঁ, ইভেন আমি অনেককে চিনি যারা আপনি যদি এখন বলেন যে তারা বিদেশি নাগরিকত্ব 24 ঘন্টার ভিতর প্রত্যাহার করতে রাজি আছে, যদি এটা অ্যাকচুয়ালি ইস্যু হয়। কারণ তাদের সারা জীবনের কাজকর্ম বাংলাদেশকে নিয়ে এবং এই রিজিয়নকে নিয়ে, এবং ওয়েস্টে তারা বাংলাদেশের। এখানে একটু আপনাকে থামাই, সেটি হচ্ছে যে বাংলাদেশি বিরূপ পরিস্থিতির মধ্যেও আমরা অনেকে বাংলাদেশে ছিলাম, আছি, থাকবো। আবার ওই বিরূপ পরিস্থিতিতে পড়ে অনেকে বেটার অপশন হিসেবে অন্য দেশে চলে গেছেন, উন্নত দেশে গেছেন, উন্নত দেশে নাগরিকত্ব নিয়েছেন, পড়াশোনার, চাকরি বাকরি, থাকা খাওয়া সব কিছু। মানে ওনারা বিপদ দেখে সরে গিয়ে
একটা বেটার লাইফ মানে পছন্দ করেছেন, আর যারা দেশে থেকে এই পরিস্থিতি মোকাবেলা করে নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা রাজনীতি করেন তারা জেল জুলুম হুলিয়া কত কিছু, মারাও গেছেন, অনেকে গুম হয়েছেন, খুন হয়েছেন, তো আপনি কাদের দেশপ্রেম বা কমিটমেন্টটাকে আপনি বেশি না, আমি এই আমি খুব উইথ রেসপেক্ট এটা আমি আপনার সাথে রিফার করি, কারণ বিদেশের একটা যে লাইফস্টাইলের টানে অথবা ইকোনমিক মাইগ্রেশন যেটা আছে এটা একটা বাস্তবতা। আর আমরা এখন যেই দুনিয়াতে বসবাস করছি, আমরা ডিস্টেন্স এডুকেশন, ডিস্টেন্স লাইক ওয়ার্ক প্লেস, ওয়ার্ক ফ্রম হোম, সবগুলো মিলিয়ে আমার মনে হয় না যে আসলে জিওগ্রাফিক্যালি আপনি আসলে কোথায় অবস্থান করছেন এটা খুব বড় ফ্যাক্টর, মানে এই মুহূর্তে মনে হচ্ছে না। কারণ বাংলাদেশের এই যে পরিবর্তনটা আসলো এখন, কিংবা ভবিষ্যতেও যে বড় বড় পরিবর্তন, বাংলাদেশের প্রায় 10 মিলিয়ন ডায়াসপোরা মেম্বার, এর মধ্যে ওয়েস্টে একটা বড় অংশ আছে যারা সত্যিকার অর্থে ওয়েস্টে বসবাস করলো, তারা অ্যাজ এ কমিউনিটি আর বাংলাদেশের প্রতি অবলাইজড। এখন এটা আমরা লিগালি যদি বলি, যেটা ভাই বলেছেন যে তারা তো সেখানে কমিটমেন্ট করেছেন, লয়্যালটির প্রশ্ন, তখন এই প্রসঙ্গে আমরা বলি যে বাংলাদেশে আওয়ামী লীগ এই যে এখন অ্যাজ এ পার্টি পুরো ইন্ডিয়াতে এক্সাইল্ড হয়েছেন, এখন তাদের যদি কোনোদিন, মানে আমি জাস্ট এটা মানে আরেকটা পয়েন্টে নিয়ে আসি যে কোনোদিন যদি বাংলাদেশে তারা আবার রাজনীতিতে পুনর্বাসিত হয়, এবং আপনারা নিশ্চয়ই আপনি এটা বুঝবেন যে স্বীকার করবেন যে এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা কিংবা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা, বিচারটাকে আসলে সামহাও এটা অন্য দিকে নিয়ে যাওয়া, এটার সাথে কিন্তু ইন্ডিয়ার একটা প্রেশার, একটা বড় সম্পর্ক আছে। এটা আমরা স্বীকার করি না করি, এই ইন্টারিম গভর্নমেন্ট বলেন কিংবা পরবর্তী যারাই গভর্নমেন্ট, ইভেন যদি এনসিপিও কখনো সরকার করে, অ্যাজ এ আপনার গভর্নমেন্ট এনসিপিওকে ইন্ডিয়াকে আপনার ম্যানেজ করে চলতে হবে। ম্যানেজ করা মানে তার স্বার্থে ম্যানেজ করা না, আমাকে ইন্ডিয়াকে মেনটেন করতে হবে। আমি ভালোভাবে যদি বলি, এই ওয়ার্কিং রিলেশনের স্বার্থে কিন্তু আমরা আওয়ামী লীগকেও কিন্তু যদি এখানে কখনো বাংলাদেশে ক্ষমতায় আসে ধরেন, এখন আপনার আরেকটা প্রশ্ন হল যে আওয়ামী লীগকে আসলে এই যে ইন্ডিয়ার এই যে আশ্রয় দেওয়া, তাদেরকে আবার পুনর্বাসিত করা, বাংলাদেশে পুশ ব্যাক করে রাজনীতিতে পুনর্বাসিত, তাদের লয়্যালটি নিয়ে একটা বড় প্রশ্ন যেরকম আসবে। এখন আমরা এইটার সাথে যদি আমরা মিলাই যে কেউ অ্যাজ এ ম্যান ধরেন, যেমন মোবাশ্বের হাসান নামে একজন, সবাই কিন্তু দেশে রাজনৈতিক পরিস্থিতির শিকার হয়ে বিদেশে গিয়া স্থায়ী হন নাই, অনেকে বেটার লাইফ, বেটার এডুকেশন, বেটার লিভিং এর জন্য অনেকে গেছেন। না জি, আমি আপনার সাথে একটা জায়গা তো জাস্ট ডিফার করছি, সেটা হলো যে শুধুমাত্র যারা বাংলাদেশে জেল জুলুম স্বীকার করে বাংলাদেশে ছিল, আর যারা আসলে বাংলাদেশ থেকে মুচলেকা দিয়ে বের হয়ে গিয়েছেন, আমরা এখন যদি বিরোধী দলের অথবা এখন যিনি আপনার আগামীতে রাষ্ট্রপ্রধান হওয়ার পথে আছেন তারেক রহমানকেও দেখি, ওনাকে কিন্তু মুচলেকা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে যে উনি আর কোনোদিন রাজনীতি করতে পারবেন না, রাইট? এখন মুচলেকা দিয়ে চলে যেতে বাধ্য করা পলিটিক্যাল ছিল না, বাধ্য করা হয়েছিল না, পলিটিক্যাল। এখন যত বড় আপনার মানে পার্সোনালিটি, নিউজটা তত বেশি আপনার বিগার, কিন্তু এরকম ধরেন অনেক ছোট ছোট একাডেমিশিয়ান, অনেক ছোট ছোট সিভিল সোসাইটি অ্যাক্টিভিস্টে কিন্তু এইভাবেই আপনার ছোট ছোট জায়গা থেকে মুচলেকা দিয়ে যে যাও বাবা তুমি পড়তে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, দিক দিয়ে আর ইয়ে করেন। ইভেন এয়ারপোর্টে আসার ক্ষেত্রে ওখানকার হাই কমিশন দিয়ে তাদেরকে সবসময় চাপে রাখা হয়েছে। সো আমি এই জায়গাটা আমি উইথ রেসপেক্ট, কারণ আমার এই ইন্টেনশনটা হলো বাংলাদেশের যারা ডায়াসপোরা আছেন সারা বিশ্ব জুড়ে, তারা যাতে কখনোই এই তাদের মাতৃভূমি, তাদের পিতৃভূমি, এই দেশ সম্পর্কে হস্টাইল না ফিল করেন, তারা অ্যাটাচড ফিল করেন, তাদের কমিটমেন্টকে যাতে আমরা রেসপেক্ট করি, সেই জায়গা থেকে বলছি। আমি বলছি যে মানে স্যাক্রিফাইসটা কাদের বেশি, যারা দুর্ভোগের পরেও দেশে থেকেছেন তাদের বেশি না? না, এইটা আবার আরেকটু মানে সরি আমি একটু বেশি সময় নিচ্ছি, এই জায়গায় একটা ছোট্ট জিনিস অ্যাড করি। ধরেন আমরা বলছি যে দুর্ভোগে পরে যারা দেশে ছিলেন আর যারা ধরেন দেশ ছেড়েছেন, এই জায়গায় একটা বড় জিনিস আপনি মিস করছেন, সেটা হলো যে কেউ যখন তার মাতৃভূমি থেকে দূরে চলে যায়, আমরা যেটা বলছি যে একটা বেটার সোসাইটি, বেটার লিভিং, খাবার দাবার, ঘুম, এটাই তো জীবন না আসলে। তার সোল যেই এই জায়গা থেকে যে বিচ্ছিন্ন হওয়ার যে যাতনা, এই যাতনাকে যদি আমরা স্বীকার করি যে বাইরে আছে, দেশে আসতে পারবেন না, নির্বাসিত, ইনক্লুডিং তসলিমা নাসরিন, আমরা কিন্তু সবাইকে মনে করি যে তারা আসলে অনেক বেশি। এখানে দুইটা ক্যাটাগরি, এই ডায়াসপোরাকে দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে বাই চয়েস, একটা হচ্ছে বাই কম্পালশন। হ্যাঁ, সো আমি এই জায়গাটা আপনি একটু মন্তব্য শুনবো যে যারাই দেশের বাইরে আছেন তাদের কি দেশপ্রেম নাই, তারা দেশের জন্য কাজ করতে পারেন না, তারা অন্য দেশে তাদের মেধা, শক্তি, শ্রম, সময় সবকিছু দিয়েছেন, সুযোগ পেয়েছেন, তাই দেশে এসে দিচ্ছেন। না, আমি আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, আমি আসলে কারো দেশপ্রেম নিয়ে কোনো প্রশ্ন তুলতে চাই না। আমি মনে করি যে সবাই বাংলাদেশকে ওন করে, বাংলাদেশকে ভালোবাসে, এবং এখানে যে যোগ্য লোক, সে যদি সুইজারল্যান্ড হোক, ইউএসএ হোক, উগান্ডা হোক, নিকারাগো হোক, যেখান থেকে খুশি সেখান থেকে এসে কাজ করবে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে কি, ধরুন যারা হচ্ছে কি, ধরুন আমরা দীর্ঘদিন আমরা একটা নন ডেমোক্রেটিক সোসাইটিতে আমরা ছিলাম, আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ধ্বংস করা হয়েছে। তো আমরা হাসিনা হচ্ছে কি আমাদের এই গ্রাফটাকে অনেক মাইনাসের নিচে চলে গেছে। এখন আমরা আস্তে আস্তে উঠতে জিরোতে এসে তারপর আমাদের আপডেট হতে হবে। এখন আমাদের যে একটা
একটা ধরেন হচ্ছে কি আমাদের একটা ডেমোক্রেটিক সোসাইটি, একটা ডেমোক্রেটিক দেশে মিনিমাম ক্রাইটেরিয়া কি? একটা নির্বাচন। এর ছাড়া আপনার কোনো বিকল্প নাই। নির্বাচন একমাত্র সমাধান না, কিন্তু নির্বাচন মিনিমাম দিয়ে শুরু করতে হয়, এটা দিয়ে শুরু করতে হয়, এটা মিনিমাম ক্রাইটেরিয়া। হ্যাঁ, তো এখন সেটা হচ্ছে কি ধরেন আপনার জন্মের পর প্রথম কাজ কি আপনার নাম রাখা, তারপরে জন্য হিসাব। তো এখন হচ্ছে কি এখন এই নির্বাচনের যে প্রসেসের মধ্যে আমরা হাঁটতেছি, যখনই আমাদের এই একটা স্মুথ প্রসেস দিয়ে হাঁটছি, তখন একটা গোষ্ঠী, একটা সম্প্রদায়, একটা অন্য একটা জিনিস নতুন করে একটা মেকানিজম খেলে। এখন আমরা ক্যালকুলেশন করে যদি দেখি এই মেকানিজমের সাথে ওরা কারা, নিশ্চয়ই এদের সাথে বিদেশিদের একটা সংযোগ রয়েছে, যার কারণে আমরা এই প্রশ্নগুলো তুলতে এখন বাধ্য হচ্ছি। এছাড়া আর কোনো কারণ নাই। আর ব্যাপারটা হচ্ছে ধরুন এই যে রোহিঙ্গা সংকটটা নিয়ে আপনি দেখেন, এই আমি এর আগে উদাহরণ দিলাম যে ধরুন যে জিনিসগুলো, এই সরকার তো আসলে জনতুষ্টিবাদী সরকার না, সেগুলি সবার সরকার। এবং বাংলাদেশের 53 বছরের সবচেয়ে জনপ্রিয় সরকার ছিল 5 আগস্টের পরে এই সরকারটা। তো এই সরকারতে জনতুষ্টিবাদী এগুলো করার কোনো দরকার নেই। এখন এগুলোকে যদি আপনি ডট ডট দিয়ে ক্যালকুলেশন মিলান, তখন তো আপনার অন্য অনেক কনস্পিরেসি থিওরি আসবে, এবং এগুলো 100% রাইট না হলে 80% কিন্তু রাইট। ধরুন আপনি দেখেন এই যে রোহিঙ্গা ইস্যু নিয়ে এই কথাগুলো বলার কোনো দরকার ছিল না। তারপরে এই পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ডেভেলপ হচ্ছে, হ্যাঁ আমরা মাল্টিল্যাটারাল দেশে যাচ্ছি, কোনো অসুবিধা নাই। 15 বছর পর আমরা একটা বৈঠক করছি, মালয়েশিয়া পাকিস্তানের সাথে আমাদের ওয়ার্কিং রিলেশন থাকতে পারে। ভিয়েতনাম ইউএসের সাথে 20 বছর ফাইটিং করেছে, তারপরে ইউএসের সাথে এখন সবচেয়ে বড় ভালো বন্ধু, ফ্রান্সের ভালো বন্ধু। আমার কথা হচ্ছে কি আমাদের পৃথিবীতে 197টি স্বাধীন দেশ আছে। তা আমার কথা হচ্ছে কি আমার স্বার্থের জন্য আমি 197টি দেশের সাথে সম্পর্ক রাখবো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ঘটনা হচ্ছে কি আপনি এই সম্পর্ক ক্যাটাগরি করার জন্য আপনি এই ধরনের বুংভাং কথাবার্তা বলার কোনো মানে নেই। এবং এগুলো বলার পিছনে হচ্ছে কি আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা ডট মিলালে অনেক ধরনের কনস্পিরেসি থিওরি তৈরি হয়, এবং এই কনস্পিরেসি থিওরিগুলোই হচ্ছে কি আসলে আমাদের এই রোহিঙ্গা সংকট বলেন, অন্যান্য যাবতীয় আঞ্চলিক যে সংকটগুলো রয়েছে। এবং যেহেতু বাংলাদেশের যে জিওগ্রাফিক্যালি আমরা ভূরাজনৈতিকভাবে অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়ে উঠছি, কারণ সবার নজর আমাদের উপর, এবং নজরটা আমাদের উপর। এবং শুধু নজর না, আমাদেরকে বলা হয় কি এশিয়া প্যাসিফিকের পুলসিরাত। ধরেন হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে কি ধরেন আমাদের নজরটা সবার দিকে। দেখেন আপনি এই বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর কেন্দ্র করে আইপিএস কোয়াড যে জোটগুলো রয়েছে, বাংলাদেশ কোনোটার মেম্বার না, কিন্তু সবাই বাংলাদেশকে পাশ পেতে চায়। এবং আপনি দেখেন বিআরআই বাংলাদেশকে চায়না ব্রিক্স নিতে চাচ্ছে, বিআরআই প্রজেক্টে ঢুকাতে চাচ্ছে। তো এখন এগুলা করতে চাচ্ছে কেন? তার নিজের স্বার্থের জন্য। আমরা ইন্ডিয়ার বিরোধিতার কারণে, হ্যাঁ নিজের স্বার্থের জন্য। ব্যাপারটা হচ্ছে এরকম। এখন হচ্ছে ধরেন আমাদের তো হচ্ছে কি আমার সব জায়গায় ঢুকতে আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু ঘটনা হচ্ছে কি আমাদের জনগণের ম্যান্ডেট এবং হচ্ছে কি আমাদের রাষ্ট্রের যাতে নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত না হয়। কিন্তু সমস্যা হচ্ছে কি এই গভর্নমেন্টটা তো আসলে ধরেন গুটি কয়েকের একটা গভর্নমেন্ট, এটা তো আসলে জনগণের নির্বাচিত গভর্নমেন্ট না। পিপলের ম্যান্ডেট তারা ছিল, দিন দিন তাদের অনেক কাজ বিতর্কিত হচ্ছে। আমি আর আজকে রাজনৈতিক বিষয়ে গেলাম না, কিন্তু ধরেন তাদের এই প্রসারণাগুলো হচ্ছে কি আমাদেরকে ধরেন চোখে আঙ্গুল তুলিয়ে দেয় যে এখানে আমাদের কি করা উচিত। এবং আমাদের ধরেন এই মুহূর্তে আমি যে বড় সংকটটা আগেও বলেছি, আপনার প্রোগ্রাম নিশ্চয়ই শেষের দিকে আমি একটু শেষ করে বলি, সেটা হচ্ছে কি ধরেন আমাদের এই ঐক্যমত মানে সংস্কার কমিটিগুলো দিয়েছে, এখন এগুলো নিয়ে অনেক আলোচনা চলছে, বিতর্ক চলবে, কিছু মানা হবে কিছু মানবে না, কিছু ঝুলন্ত অবস্থা থাকবে। কিন্তু যে মেজর জিনিস হচ্ছে কি আমাদের এই বৈশ্বিক যে সংকটগুলো হচ্ছে, এবং আপনি শুধু তাই না দেখেন আমাদের এফডিআই কমে যাচ্ছে, আমাদের লোকাল গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের অনেক ধরনের সংকট তৈরি হচ্ছে। আজকে আইএমএফের দেখা ওয়ার্ল্ড ব্যাংকের যে ডাটা আজকে আমি দেখলাম, সেখানে হচ্ছে কি বাংলাদেশের গত 2 দশকে সবচেয়ে কম জিডিপি প্রবৃদ্ধি হবে এবছর। ইভেন 2019-20 সালে কোভিডের টাইমও 3.4% মানে প্রবৃদ্ধি হয়েছিল জিডিপি, এবছর 3.3% হবে তারা। তো ধরুন আমাদের এই জাতীয় সংকটগুলো হচ্ছে ধরুন আমাদের তো আলটিমেটলি এই সরকার চলে যাওয়ার পরে একটা গভর্নমেন্টের দেশ তো চালাতে হবে। এখন হচ্ছে ধরুন আমরা দেশকে তো আসলে এই বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারি না। তো সুতরাং আমাদের যে গভর্নমেন্টে আসুক না কেন, আমাদের মধ্যে একটা ওয়ার্কিং একটা আন্ডারস্ট্যান্ডেবল রিলেশন যদি না থাকে, তাহলে আসলে আমরা এই বাংলাদেশকে আসলে খুব বেশি দূরে নিয়ে যেতে পারবো না, এবং আমাদের সেই লক্ষ্যে কাজ করা উচিত। আমরা এই যে জাতীয় উদ্যোগ বলতে আমরা সংস্কার এবং কিছুটা নির্বাচনের মধ্যে আছি। অন্য অনেক যে বিষয়গুলো আজকে আলোচনা এসছে, যেগুলো জাতীয় বিষয়, সেখানে পলিসির বিষয়, সেখানে কূটনীতির বিষয়, অন্য দেশের সাথে সম্পর্কের বিষয়, সেগুলো নিয়ে কোনো ঐক্যমতের চেষ্টা আমরা কখনো দেখছি না। তারপরে এই জায়গাটাতে আমরা ইচ্ছা করে কি দূরে থাকছি, অন্য কোনো এজেন্ডা আমার আছে, নাকি আসলে এইগুলোকে এত গুরুত্বপূর্ণ মনে করছি না? দলগুলো তো সেভাবে এগুলো উত্থাপন করতেছে না। এবং আপনাকে আমি জাস্ট আরেকটা ছোট বিষয় দিয়ে আমি শেষ করবো, আমি জানি না আমার কার কমেন্টের সময় দিবেন। আচ্ছা 1 মিনিট আমি শেষ করি। সেটা হচ্ছে ধরুন আমি গতকাল একটা টকশোতে আমি একই কথা বলেছি, আজকে ভাই এনসিপি রাজনীতিবিদ উনি যেহেতু উনি একটি পলিটিশিয়ান, ওনাকে আমি এই কথাটা বলতে চাই। সেটা হচ্ছে দেখুন আমাদের বাংলাদেশ কিন্তু মানে ক্লাইমেটের জন্য একটা অনেক ঝুঁকিপূর্ণ একটা জায়গা এখন। আবার দেখবেন আমাদের দেশে কিন্তু মানে ইউকে, ইউ, ইভেন ফ্রান্স, নরওয়ে, সুইডেন অনেক ফান্ডিং কিন্তু আমাদের আছে, অনেক জলবায়ু আমার কোপ 28, 29 সবগুলোতে আমাদের অনেক পার্টিসিপেন্ট ছিল, আমাদের ক্লাইমেট জার্নালিজমও অ্যাক্টিভ করছে, গ্রো হয়েছে। কিন্তু দেখেন আমাদের প্রতি বছর সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 3.8 মিলিমিটার থেকে 5.8 মিলিমিটার বাড়ছে, এবং সেই কেন্দ্র করে আমাদের এখানে 1,30,00,000 মানুষের বহিষ্কার মানে বসবাস শুধুমাত্র উপকূলীয় অঞ্চল না, বরন্ত অঞ্চলও এটার জন্য ঝুঁকিপূর্ণ। এবং 2030 সালের মধ্যে আশঙ্কা করা যাচ্ছে 43 লক্ষ তরুণ বেকারত্ব গ্রহণ করতে পারে, জাস্ট হচ্ছে জলবায়ু পরিবর্তন। এবং সেখানে শুধু তাই না,
সেখানে 80 থেকে 100টি নির্বাচনী আসন রয়েছে জি। এবং সেটা নিয়ে কোনো ম্যানিফেস্টো আমরা এখন কোনো রাজনীতিবিদ দেখিনি। খুব বেশি দূরে তাকাচ্ছি না আমরা। অনেক ধন্যবাদ ডক্টর রাকিব আল হাসান, অনেক ধন্যবাদ জনাব আলাউদ্দিন মোহাম্মদ, যারা অনুষ্ঠান দেখছিলেন শুরু থেকে বা পরে যুক্ত হচ্ছেন প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়, আর এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামী রোববার রাত 9টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।